গল্প শেষের পাতায় তুমি। প্রথম থেকে শেষ অংশ। রাইটার্স হান্টার ইসলাম। আমাকে ছেড়ে দেও, এভাবে ভালোবাসা পাওয়া যায় না। আমাকে যেতে দেও প্লিজ। এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। সাদিক, তুমি কি ভাবছো এভাবে তুমি আমার ভালোবাসা পাবে? আমি এমনটা করতে চাইনি রিয়া। রিয়া কান্না করতে করতে আবারও হাতের বাঁধন খোলার চেষ্টা করে। সাদিক একটু হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেন বৃথা চেষ্টা করছো? তুমি ভালো করেই জানো আমি তোমাকে ছাড়ব না। জোর করে কিছু পাওয়া যায় না সাদিক। কেন এমন করছো রিয়া? একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমার হাত ব্যথা করছে, দয়া করে আমার হাতের বাঁধনটা খুলে দেও। তুমি কি মনে করো তোমাকে এভাবে কষ্ট দিতে আমার ভালো লাগছে? তোমার থেকে দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি। কেন তুমি আমাকে বুঝতে চাইছো না? সাদিক, আমি এক কথা বারবার বলবো না। আমাকে যেতে দেও। কথাগুলো বলে রিয়া হাতের বাঁধন খোলার চেষ্টা করছে। কি করে খুলবে? সাদিক যে অনেক শক্ত করে চেয়ারের সাথে রিয়ার হাত বেঁধে রেখেছে। রীতিমতো রিয়ার হাতের এক কোণা ছিলে গেছে। রিয়াকে এভাবে কষ্ট পেতে দেখে সাদিক রিয়ার পাশে হাঁটু গেড়ে বসে ওর গালে দুহাত রেখে বলল, রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি কোনো ভুল করে থাকলে আমাকে বলো, আমি শুধরে নিব। কিন্তু প্লিজ আমাকে এভাবে ছেড়ে যাওয়ার কথা বলো না। সাদিকের কথা শুনে রিয়ার চোখ থেকে অনুতপ্তের অশ্রু গড়িয়ে পড়ে। সাদিক রিয়ার হাতের বাঁধন খুলে ওষুধ লাগিয়ে দিচ্ছে। রিয়া সাদিকের হাত দুটো আঁকড়ে ধরে সাদিকের কপালে চুমু দিয়ে বলল, আমিও তোমাকে ভালোবাসি সাদিক, কিন্তু আমাকে ক্ষমা করে দিও। সাদিকের গলা শুকিয়ে গেছে। ঘেমে পুরো গা ভিজে যাচ্ছে। সাদিক অনেক চেষ্টা করছে চোখ খুলতে, কিন্তু চোখের পাতাগুলো ভীষণ ভারী হয়ে আছে, কিছুতেই চোখ খুলতে পারছে না। হঠাৎ কারো হাতের স্পর্শে ঘুম ভাঙে সাদিকের। কি হলো, আবার সেই একই স্বপ্ন দেখলি নাকি? সাদিক কপালে হাত রেখে ঘামগুলো মুছে দীর্ঘশ্বাস নিয়ে বলল, হ্যাঁ। রাফি সাদিকের কাঁধে হাত রেখে বলল, ভুলে যা সব কিছু, ওটা খারাপ স্বপ্ন ছিল। সাদিক রাফির হাত কাঁধ থেকে সরিয়ে রাফির চোখে চোখ রেখে বলল, আচ্ছা রাফি, তুই কি আমাকে বিশ্বাস করিস? বিশ্বাস কর ভাই, আমি কিছু করিনি। রাফি কিছুক্ষণ স্তব্ধ থেকে বলল, তুই ছাড় এসব কথা। জলদি করে রেডি হয়ে নে, না হলে আন্টি এভাবে দেখলে রাগ করবে। সাদিক, তুই কোথায় যাচ্ছিস? রাফি সুমনের বাসায়। সুমন আর নিশার নাকি আবার ব্রেকআপ হয়েছে। সেই খুশিতে সুমন পার্টি দিচ্ছে। তুই কি যাবি? সাদিক মুচকি হেসে বলল, পার্টিতে নিশ্চয়ই কেউ একজন খুনিকে দেখতে চাইবে না। আমি জানি তুইও ভাবিস রিয়ার মৃত্যুর পিছনে আমি দায়ী। রাফির চোখমুখ গম্ভীর হয়ে যায়। ভাই, আমি কখনো এটা বলিনি। চলে যা এখান থেকে। কিন্তু সাদিক। রাফি কিছু বলার আগে সাদিক রাফিকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেয়। কাউকে দরকার নেই আমার। কাউকেই না। আমি আমার ভালোবাসার খুনি। আমি আমার ভালোবাসার মানুষকে খুন করেছি। আমি একজন খুনি। খুনি, আমি খুনি। সাদিক কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। ভাই, এই জামাটার দাম কত? এক দাম 2500 টাকা আফা। 200 টাকা দিব। 200 টাকার কথা শুনে তানিয়া পিছন থেকে একটু সরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, মান ইজ্জত সব শেষ। পাশে থাকা এক আন্টি তানিয়ার কথা শুনে ফেলে। আন্টিকে একটা ভেটকি হাসি দিয়ে তানিয়া ওর মার দিকে ইশারায় দেখিয়ে বলল, এই মহিলাকে আমি চিনি না। না আফা, এমনে তো আমাগো লস হইয়া যায়। 2500 টাকার জামা 200 টাকায় কেমনে দেই? দিলে দেন, না দিলে গেলাম। কথাটা বলেই যেই তানিয়ার মা হাঁটা দিবে, পিছন থেকে লোকটা ডেকে বলল, আর 100 টাকা বাড়াই দিয়ে না পা। দোকানদারের কথা শুনে তানিয়া হতবাক হয়ে একবার তার মার দিকে তাকায়, আরেকবার দোকানদারের দিকে। আর একটা টাকাও দিব না। 200তে দিলে দিন, না হলে গেলাম। আচ্ছা আপা, নিয়ে যান। তানিয়া অবাক না হয়ে পারছে না। 2500 টাকার জামা 200 টাকায়, কিভাবে সম্ভব? হঠাৎ তানিয়ার চোখ পড়ে সেই আন্টির উপর, যাকে তানিয়া মিথ্যে বলেছিল যে এটা ওর মা না। মহিলাটা এতক্ষণ যা হলো সব দেখছিল। তানিয়া আবারও ওই আন্টির দিকে ভেটকি হাসি দিয়ে বলল, আসলে এটা আমারই মা, ভুলে মিস্টেক হয়ে গেছে, ভিড়ের মধ্যে কোনটা কার মা চেনাই যায় না। কথাটা বলে তানিয়া তার উপর নিচের দুই পার্টি দাঁত মেলে আবারও হাসতে থাকে। এমন সময় সুচরিতা এসে তানিয়াকে একটা ধাক্কা দিয়ে বলল, কিরে বলদের মতো এভাবে ভেটকাচ্ছিস কেন? কেউ দেখলে বলবে পাবনা থেকে পাগল ছাড়া পেয়েছে। আমার কথা শুনে তানিয়া একটু রাগী গলায় বলল, আমি পাগল? তোর বাপ পাগল। মারবো এক ঠাটিয়ে। আমার বাপ তোর কি হয়? তানিয়া মুখ ভেঙচি কেটে বলল, হ্যাঁ হ্যাঁ, ভুলে তোর বাপ আর আমার বাপ এক হয়ে গেছে।
তোকে তো স্টেশন থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল, ভুলে গেছিস? এই মেয়েটা দিন দিন বড় হচ্ছে আর বদমাশের আচারী হচ্ছে। নিজের বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় তা ভুলে গেছে। এই যে আমার বোন হলো কিভাবে আল্লাহ তায়ালা মালুম। মাঝে মাঝে মনে হয় ডিএনএ টেস্ট করে চেক করি আসলেই কি এই বাদরটা আমার বোন নাকি। কথা বলার ধরন দেখো না, মুখে ভেঙচি কেটে কথা বলে। আজ একে মজা দেখাতেই হবে। তানিয়ার চুলের মুঠো ধরে যেই পিঠে কিল বসাবো এমন সময় মা এসে তানিয়া আর আমার কান ধরে মোচড়াতে মোচড়াতে বলল, মার্কেটেও ঝগড়া শুরু করেছিস? এমন লাথি মারবো দুটোকে দুটো দুদিকে যে পড়বি। তানিয়া মায়ের হাত ধরে বলল, আহ মা, সবাই দেখছে, মান ইজ্জত সব গেল, ছাড়ো প্লিজ। ঈশ্বর, এতটুকু মেয়ে তার নাকি মান ইজ্জত? এখানে আমার কানটা জলে যাচ্ছে, ও আছে ওর ইজ্জত নিয়ে। মা আমাদের দুই বোনের হাতে কতগুলো ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, আয় আমার পিছনে আয়। তানিয়া আমার হাতে ওর ব্যাগগুলো দিয়ে বলল, একটু ধর তো আপু। কথাটা বলে তানিয়া ওর ফোনটা বের করে কি যেন লিখতে শুরু করে। আমি ওর মাথায় একটা টোকা মেরে বললাম, আমার হাতে ব্যাগ ধরিয়ে তুই কি করছিস? মাকে ডাক দিব? তানিয়া ফোনটা ব্যাগে রেখে বলল, ফেসবুকে পোস্ট করলাম, জীবনটা বেদনার, 25,000 টাকার একটা ড্রেস কিনলাম, কিন্তু পছন্দ হলো না। হেশট্যাগ সেড লাইফ উইথ সেড ইমোজি। এই মেয়েটা পারেও বটে, কাজের কাজ কিছু করে না, চাপাবাজিতে ও শতাদ। বর্বনের বিয়ে উপলক্ষে মার সাথে আমি আর তানিয়া দুজন বের হলাম। এই জীবনে তানিয়ার সাথে মার্কেটে আর আসছি না। তানিয়া আমার ছোট বোন, ছোটরা একটু দুষ্টু থাকে জানেনই তো, কিন্তু একে শুধু দুষ্টু বললে ভুল হবে, শয়তানের খালাতো বোনও এর কাছে হার মানে। বাসায় এসে রুমে ঢুকতেই দেখি ঈশা নানির আলগা দাঁতের মধ্যে নিম পাতা লাগাচ্ছে। ঈশা হলো আমার বড়টা, যেটার বিয়ে হবে, আমাদের পিঠাপিঠি বললেও চলে। যদি তানিয়া শয়তানের খালাতো বোন হয়ে থাকে তাহলে ঈশাকে শয়তানের নানি বললে ভুল হবে না। ঈশাকে দেখে মনে হচ্ছে আবার কোনো কাণ্ড ঘটাতে যাচ্ছে, আর সেটা যে নানির দাঁতের সাথে তা আমার বোঝা হয়ে গেছে। ব্যাগগুলো হাত থেকে ফেলে আতঙ্কিত কণ্ঠে বললাম, সর্বনাশ ঈশা, এ কি করছিস? তুই নানির দাঁতে নিমপাতা লাগাচ্ছিস কেন? নানি একবার জানতে পারলে 3 বোনের গর্দান একসাথে নিবে। ঈশা দাঁতটা নিয়ে ফুটবলের মতো খেলতে খেলতে ভিলেন স্টাইলে আমার কাছে এসে বলল, ওই বুড়িকে মারার পরিকল্পনা আঁটছি। ঈশার কথায় আমি একটুও হতভম্ব হইনি। তানিয়া আর ঈশা সবসময় নানিকে উস্কানোর পরিকল্পনা আঁটে। এটা নতুন কিছু নয়। তানিয়া আর ঈশার সাথে নানির বোনে না, তিনজন তিন সতীনের মতো লেগে থাকে। গতবার ঈশার সাথে মার্কেটে এসেছিলাম। আমাদের ঈশা মহারানী আবার বেশি গরম সহ্য করতে পারে না, তাই মার্কেটে আসার কিছুক্ষণ পরেই সে বেহুশ হয়ে যায়। ও যে বেহুশ হয়েছে এটা নতুন কিছু নয়। কাজের কথা বললেই মহারানী মাথা ঘুরিয়ে পড়ে যায়। শয়তানি বুদ্ধিতে আবার ওস্তাদ, একজন চাপাবাজিতে আরেকজন শয়তানিতে। মাঝে মাঝে ভাবি আসলেই কি এরা আমারই বোন। তানিয়া আমার পাশে দাঁড়িয়ে ছিল, ঈশার হাত থেকে নানির দাঁতটা নিয়ে বলল, সে কি ঈশা, নিমপাতা লাগালি কেন? বিষ লাগাতে পারলি না, খেয়ে বুড়িটা মরত। শেষের পাতায় তুমি। পর্ব 02। রাইটার্স হান্টার ইসলাম। সে কি ঈশা, নিমপাতা লাগালি কেন? বিষ লাগাতে পারলি না, খেয়ে বুড়িটা মরত। তানিয়ার এমন ভয়ঙ্কর কথা শুনে আমার মুখ থেকে অটোমেটিক আস্তাগফিরুল্লাহ বের হয়ে গেল। এই দুই মেয়ে নিজে মরবে মরবে, সাথে আমাকেও মারবে। সকাল থেকেই কলিজাটা মোচড়ামোচড়ি করছিল, মনে হচ্ছিল কিছু একটা হতে চলেছে। এখন দেখি মেয়েগুলো সত্যি সত্যি ভয়ঙ্কর কিছু একটা ঘটাবে। আমি তানিয়ার হাত থেকে নানির দাঁতগুলো নিয়ে বললাম, দোহাই লাগে বোন, নানিকে বিষ টিস দিস না। কথাটা পুরো বলতে না বলতেই হঠাৎ পিছন থেকে নানির আহাজারি শুনতে পেলাম। ওরে মা রে, ওরে বাবা রে, তবে কি এই ছিল তোর পেটে সুচরিতা? তুই আমাকে মারার জন্য আমার দাঁতে বিষ মিশিয়েছিস। নেও ঠেলা, যার জন্য চুরি করি সেই বলে চোর। রীতিমতো নানির আহাজারি শুনে আব্বা আম্মা সবাই এ রুমে এসে জমাট বেঁধেছে। আম্মা নানিকে ধরতেই নানি আমার নামে আম্মার কাছে বিচার দিতে লাগলো। আমি নাকি উনাকে মারার জন্য উনার দাঁতে বিষ মিশিয়েছি। হয়েছে বুড়ি, এত কান্নাকাটি করার কি আছে? আজ হলেও মরতে হবে, কাল হলেও মরতে হবে, বলি কি একটু তাড়াতাড়ি মরলেও তো পারো। আমাদেরও শান্তি হয়। তানিয়ার এমন কথা শুনে নানি তার হাতে থাকা লাঠিটা নিয়ে তানিয়াকে একটা গুঁতো মেরে মাকে উদ্দেশ্য করে বলল, দেখেছিস লতা, দেখেছিস তোর 3টা মেয়ে কেমন খুনি হয়েছে, আমাকে খুন করার জন্য বুদ্ধি আসছে। কথাটা বলে যেই নানি আমাকে তেড়ে মারতে আসবে সাথে সাথে আমি ঈশার পিছু যেয়ে লুকাই। বিশ্বাস করো নানি, আমি কিছু করিনি। তোমার দাঁতে ঈশাপু আর তানিয়া নিম পাতা লাগিয়েছে, যাতে আজ তুমি খেতে না পারো। বিষ লাগানোর প্লেনটাও ওদের ছিল।
আমি তোমাকে মারতে যাব কেন? আমার কথা শুনে ঈশা আপু আমার পিঠে একটা কিল বসিয়ে বলল, মিথ্যা বলিস কেন? নানিকে তো তুই বিষ দিতে চেয়েছিস। পিঠে হাত মলাতে মলাতে ঈশাপুকে বললাম, তুই আমার সাথে এমন করতে পারলি আপু? কথাটা বলেই কান্না করতে করতে রুম থেকে বের হয়ে আসি। ছাদের এক কোনায় বসে কান্না করছিলাম। হঠাৎ ঈশাপু আর তানিয়া এসে আমার পাশে বসল। তানিয়া একটা কাঁচা আম এনে দাঁত দিয়ে ছিলছে আর বলছে, উফাফ চুপকা। ডাইনিটা ভালো করে জানে আম আমার খুব প্রিয়। তাই বুঝি আমার সামনে আম এনে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। আমি ওর দিকে তাকালাম না। তাকাবই বা কেন? প্রতিবার ওরা দোষ করবে আর ফাঁসাবে আমাকে। কিরে তুই কাঁদছিস কেন? তোর কি জামাই মরেছে? ঈশাপু আমার কাঁধে হাত রেখে কথাগুলো বলল, দেখ বোন রাগ করিস না। ইদানিং মাথাটা এলোমেলো হয়ে থাকে। আর সব হয়েছে ওই বুড়ির জন্য। ওই বুড়ি যদি আমার বিয়েটা না ঠিক করত তাহলে নিলয় আর আমার ব্রেকআপ হতো না। মাঝে মাঝে মনে হয় ঘুমের মধ্যেই বুড়ির গলাটা টিপে দেই। তানিয়া ঈশাপুর কথায় সহমত পোষণ করে বলল, হ্যাঁ আপু ঠিক বলেছিস। মাঝে মাঝে আমারও মনে হয় বুড়িকে কিছু একটা খাইয়ে মেরে ফেললি। সালি বছরে ৫-৬ বার মেয়ের বাড়ি বেড়াতে আসে আর আমাদের নাকে দম করে রাখে। দুনিয়াতে এত বুড়ো মানুষ মরে এ যে কেন মরে না বুঝি না। সুচরিতা চল একটা কাজ করি বুড়িকে আম খাইয়ে মেরে ফেলি। আমের মধ্যে বিষ মিশিয়ে দিব। তানিয়ার কথা শুনে কান্না বাদ দিয়ে ফিক করে হেসে দিলাম, ও কথাগুলো আমাকে হাসানোর জন্যই বলেছে। ঈশাপু আমার হাত ধরে বলল, হয়েছে অনেক কান্না করেছিস। আর কান্না করতে হবে না। কাল সকাল সকাল কমিটি সেন্টারে যেতে হবে, ওখানেই নাকি হলুদের আয়োজন করা হয়েছে। ছেলেপক্ষরাও নাকি ওখানেই হলুদ করবে। আমি আমার বোনদের সাথে বেশিক্ষণ রাগ হয়ে থাকতে পারলাম না। বোনদের সাথে সব ঝামেলা মিটিয়ে রুমে চলে গেলাম। কিন্তু নানি ছাড়বার পাত্র নয়। 3 বোনকে দিয়ে সারারাত সুপারি কাটিয়েছে। অবশ্য আম্মাও কম শুনায়নি আমাদের। ঈশা বুড়িটা এতগুলো সুপারি দিয়ে কি করবে, আর আমার বিয়েতেই আমাকে দিয়ে কাজ করাচ্ছে, বুড়িটার কমন সেন্স বলতে কিছুই নেই। বিয়ে বাড়িতে পান সুপারি রাখার একটা নিয়ম আছে, তাই হয়তো লাগবে। তানিয়া মুখ ফসকে একবার বলেই ফেলল, মনটা চাচ্ছে এই জাতার মধ্যে বুড়ির কল্লাটা রেখে দেই এক জাতা। সাদিক, 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 দরজা খোলো। মায়ের কণ্ঠ পেয়ে সাদিক দরজা খুলে দিল। এভাবে সারাদিন দরজা বন্ধ করে বসে থাকলে হয় নাকি? যা গুছিয়ে নে, আমরা শাওনের বিয়েতে যাব। মা আমি কতবার বলেছি আমি একা থাকতে চাই। আমি কোথাও যেতে চাই না। অনেক হয়েছে সাদিক। আর কতদিন তুই নিজেকে এভাবে ঘরবন্দি করে রাখবি? তোকে এভাবে দেখলে আমার কষ্ট হয়, তুই বুঝিস না। মা চলে যাও। কেন? আমি কেন যাব? তুই কেন নিজেকে এত কষ্ট দিছিস সাদিক? ওই ঘটনার 3 বছর পার হয়ে গেছে। মায়ের মুখে আবার সেই স্মৃতির কথা শুনে বুকের বাপাসটা মোচড় দিয়ে উঠল। চলে যাও তোমরা। আমাকে একা থাকতে দেও, অনেকটা ধমকের সুরে কথাটা বলে মায়ের মুখের উপর দরজা বন্ধ করে দিলাম। মা নিশ্চয়ই কষ্ট পেয়েছে। ঠিকই তো, কোন মাই বা তার ছেলেকে এভাবে বেঁচে থেকেও মরার মতো দেখলে সুখে থাকে? মা ওইদিনের পর থেকে এই বিষয়ে আমাকে কিছু বলেনি। কিন্তু আজ বলল। আর আজই আমি মাকে এভাবে কষ্ট দিলাম। না, এভাবে বেঁচে থাকা যায় না। আমাকে বাঁচতে হবে, আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার পরিবারের জন্য। রুম থেকে বের হয়ে মায়ের সামনে যেয়ে দাঁড়াই। মা আর রাফি অনেকটা অবাক হয়েছে। এই 3 বছরে রুম থেকে বের হইনি। মা আর রাফি অনেক চেষ্টা করেছে। কিন্তু আজ আমার পুরনো সব স্মৃতির গণ্ডি পেরিয়ে রুম থেকে বের হয়ে এলাম। নতুন করে বাঁচব বলে। মা আর রাফি অনেক খুশি হয়। কাজ শেষ করতে করতে প্রায় সকাল 5টা বেজে যায়। 8টা বাজতে না বাজতেই নানির চেঁচামেচি আরম্ভ হয়। এমন মনে হলো এখনই চোখের পাতাটা বন্ধ করলাম আর নানির চেঁচামেচি শুরু হলো। সবাই রেডি হয়ে দিলাম দৌড় কমিটি সেন্টারে। তাড়াহুড়োয় শাড়ির কুচিটা ভালো করে ঠিক করা হয়নি। বারবার পায়ে বাজছে। ঈশাপুকে নাকি পার্লার থেকে সাজিয়ে আনবে। বরপক্ষের মানুষরা নাকি একটু পর আসবে। তাই নানি সবাইকে কাজের উপর রেখেছে। তানিয়া একটা চেয়ারে বসে মেকআপ করছে। হঠাৎ নানি এসে উনার লাঠি দিয়ে তানিয়াকে একটা গুঁতো মেরে বলল, আর কত সাজবি ডেমনি, এত সাজলে ঈশার আগে তোকেই বিয়ে দিতে হবে। তানিয়া নানির কথায় ভেংচি কেটে বলল, যাও না বুড়ি, নিজের কাজ করো, সাজগুজ সম্পর্কে তুমি কি জানবে? কথাটা শুনে নানি ভীষণ রেগে যায়। আর তানিয়ার হাত থেকে ওর মেকআপের সব জিনিসপত্র ছিনিয়ে নেয়। ঠিক হচ্ছে না বুড়ি, ভালোয় ভালোয় আমার মেকআপের জিনিসপত্র দিয়ে দেও।
নানি তানিয়াকে না দিয়ে নিজেই ওসব নিয়ে সাজতেন বসে গেল। তোমাকে আমি দেখে নিব কথাটা বলে তানিয়া রেগে গড়গড় করতে করতে চলে গেল। আজ শাওনের হলুদ। শাওন আমার মামাতো ভাই। অদ্ভুত অনুভূতি হচ্ছে। ওরা কি একজন খুনিকে ওদের অনুষ্ঠানে দেখে খুশি হবে? হলুদের লোকেশনে পৌঁছে একটা খোলামেলা জায়গায় দাঁড়িয়ে রইলাম। মা আমাকে ডাকছে, মাকে বললাম কিছুক্ষণ পর আসব। অনেক দিন পর আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশটা দেখতে খুব সুন্দর লাগলে। হঠাৎ রিয়ার কথা মনে পড়ল। আমি আকাশের পানে তাকালে রিয়া ওর হাত দিয়ে আমার চোখ দুটো আড়াল করে বলতো, তুমি আকাশ না শুধু আমাকে দেখবে। রিয়ার হাতে হাত রেখে কত যে আকাশ দেখেছি। দেখ তানিয়া, এমন করিস না, নানি একবার জানতে পারলে আমাদের মেরে ফেলবে। কথাটা বলেই তানিয়ার হাত থেকে নানির পানের বাটিটা কেড়ে নিলাম। এই সুচরিতা, তুই এত ভয় পাস কেন রে? কাল বুড়ি আমাদের যা খাটিয়েছে, বুড়িকে একটা শিক্ষা দিতে হবে। তাই বলে পানের বাটিতে গান্ধী পোকা রাখবি? এমনিতেই নানি আমার উপর অনেক রেগে আছে। আবার এই অনুষ্ঠানে কিছু ঘটলে নানি সবার আগে আমাকে ধরবে। দোহাই লাগে, এমন করিস না। তানিয়া আমার হাত থেকে পানের বাটিটা কেড়ে নিতে এলে আমি বাটিটা নিয়ে দেই এক দৌড়। তানিয়া আমার সাথে দৌড়ে পারছে না। ব্যাপারটা আমার কাছে মজার লাগলো। তাই জোরে জোরে হেসে বললাম, ভুলে যাস না আমি তোর বড়। পারলে আমাকে ধরে দেখা। কথাটা বলে আবার দৌড় লাগাই। দৌড়তে দৌড়তে হঠাৎ মনে হলো একটা খাম্বার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। চোখ মেলে দেখি এ কোনো খাম্বা নয়, জলজ্যান্ত একজন মানুষ। তাও আবার আমার উপর পড়েছে। মায়াবী দুটো চোখ দিয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। আমিও ছেলেটার দিকে হা হয়ে তাকিয়েছিলাম। হঠাৎ ছেলেটা আমার উপর থেকে উঠে গেল। ভাবলাম আমাকে সরি বলে উঠতে সাহায্য করবে। আমার ধারণা ভুল প্রমাণ করে ছেলেটা নিজেই দাঁড়িয়ে নিজেকে ঠিক করতে ব্যস্ত হয়ে গেল। রিয়ার কথাগুলো ভাবছিলাম, হঠাৎ একটা হাসির শব্দ শুনতে পেলাম। খিলখিল করে একটা মেয়ে হাসছিল। ক্রমশ আওয়াজটা বাড়তে থাকে। দৌড়ে মেয়েটা আমার পাশ কাটিয়ে যেতে নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটার সাথে আমার ধাক্কা লাগে। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম হয়তো মেয়েটা আমার সাইডে পড়বে, কিন্তু মেয়েটা আমাকে নিয়েই ধপাস করে পড়ল। আজব মানুষ তো আপনি। একটা মানুষ পড়ে গেছে, তাকে একটু সাহায্যও করলেন না। আমি মেয়েটার কথার কোনো উত্তর না দিয়ে মেয়েটাকে ক্রস করে চলে আসলাম। আরে আসলেই তো এ ব্যক্তি দেখি একটা আহামক। উনার জন্য পড়ে গেলাম আর মানুষটা একবার সরি পর্যন্ত বলল না। বিড়বিড় করে কথাগুলো বলছিলাম, হঠাৎ পাশে তাকিয়ে দেখি নানির পানের বাটির 12টা বেজে গেছে। আয় হায়, আমি শেষ। আজ আমাকে শুলে চড়ানো হবে। ভাবতে না ভাবতেই নানি এসে হাজির। ওরে মুখপুরি, আমার পানের বাটি ফেলেছিস কেন? কথাটা বলেই নানি তার লাঠিটা হাতে নেয়। বিশ্বাস করো নানি, আমি কিছু করিনি। তুই কিছু করিসনি? তাহলে পানের বাটি কি আপনা আপনি গোড়াগড়ি খাচ্ছে মাটিতে? কথাটা বলে নানি আমার দিকে তেড়ে আসলে তানিয়া কোথা থেকে ছো মেরে এসে বলল, এই বুড়ি, তুমি আমার বোনকে বকছো কেন? তোর বোন কি করেছে চোখে দেখছিস না? কথাটা বলেই নানি লাঠি দিয়ে তানিয়াকে পেটানো শুরু করে দেয়। উফাফ উফাফ, বুড়ি আমাকে মারছো কেন? আমি কি করলাম? আমাকে ছেড়ে দেও। তানিয়া আমাকে সামনে ধাক্কা দিয়ে বলল, নেও, তুমি সুচরিতাকে মারো। কথাটা বলেই তানিয়া চলে যেতে নিলে নানি তানিয়ার চুলের মুঠি ধরে বলে, তোকে আমি চিনি রে চুন্নি। তুই যে ওদের মাথা তা আমি ভালো করেই জানি। কথাটা বলে নানি আবার মারা শুরু করে। আমি বেঁচে যাই। এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তানিয়ার মার খাওয়া দেখছি। তানিয়া আমার দিকে আর চোখে তাকাচ্ছে আর বলছে, দেখেছিস, বলেছিলাম বুড়িকে বিষ দিয়ে মেরে ফেলি, কাল মরলে আজ এত মার খেতে হতো না। সব হয়েছে ওই ছেলেটার জন্য। একবার দেখা পাই ওই ছেলের, তারপর বোঝাবো মজা। শেষের পাতায় তুমি। পর্ব 03। রাইটার শান্তা ইসলাম। পানের বাটি ফেলে দিয়েছি তাই নানি আমাকে আর তানিয়াকে দিয়ে ডেকোরেশনের সব কাজ করাচ্ছে। বুড়ি দোষ করেছে, তোমার মেজো নাতিন আর কাজ করাচ্ছ আমাকে দিয়ে? এটা কেমন বিচার? তানিয়ার কথা শুনে নানি পান চাবাতে চাবাতে বলল, তোর চোপা চলে বেশি। এভাবে চোপা করলে জামাই বাড়ি 3 বেলা ঝাঁটার বাড়ি খাবি। নানির কথায় তানিয়া ভেংচি কেটে বলল, শুনু বুড়ি, আমার জামাই হবে কোটিপতি, শ্যামলা, হেনসাম, চাপ দাড়িওয়ালা কোরিয়ান ছেলে। নানি তানিয়াকে একটা গুঁতো দিয়ে অলক্ষণে মেয়ে কোথাকার বলে চলে গেল। দূর ছাতার মাথা, কোথায় বর পক্ষের ছেলেদের একটু দেখব তা না, আমাকে এখানে বসে কাজ করতে হচ্ছে। সব হয়েছে তোর জন্য। কি দরকার ছিল বুড়ির পানের বাটি ফেলার? আমি তানিয়ার হাতে কয়েকটা গাঁদা ফুল ধরিয়ে দিয়ে বললাম, আমি কি সাধে বাটি ফেলেছি নাকি? ওই ছেলেটাই তো। কথাটা বলতে যেও থেমে গেলাম।
তানিয়া যেই মেয়ে ওকে যদি ওই ছেলের কথা বলি তাহলে ও ঈশা আপুকে বলবে। আর ঈশা আপু জানতে পারলে ডোল পেটানোর প্রয়োজন হবে না। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো চিল্লিয়ে চিল্লিয়ে বলবে আমার বোন একটা ছেলের উপর পড়েছে আর কেলেঙ্কারি কাণ্ড বাঁধাবে। তাই আর কিছু বললাম না। কিন্তু তানিয়া কথাটা হালকা হলেও শুনেছে। তাই বারবার প্রশ্ন করে যাচ্ছে, কোন ছেলে? কি করেছে? আমি মাথা নাড়িয়ে না বলার ভঙ্গি করে বললাম, কই কোন ছেলে? এমন সময় ঈশা আপুকে গাড়ি থেকে নামানো হয়। ঈশা আপুর আসার কথা শুনে আমি আর তানিয়া দৌড়ে যাই। কিন্তু সমস্যা হলো ঈশা আপুকে চিনা যাচ্ছে না। আমি গাড়িতে উকি মারছি আর তানিয়া বারবার ইসাপু ইসাপু করে চেঁচাচ্ছে। হঠাৎ আমাদের পাশে একটা মেয়ে এসে দাঁড়ায়। মেয়েটা আমাদের দুজনকে ধাক্কা দিয়ে বলল, কি রে চোখের মাথা খেয়েছিস নাকি? গলাটা চেনা চেনা লাগছে। আমি বললাম আসলে আমরা আমাদের ইসাপুকে খুঁজছি। উনি মনে হয় ইসাপুর মেকআপ আর্টিস্ট। ইস কি মেকআপ লাগিয়েছে, একদম ভূতের মতো লাগছে। হঠাৎ মেয়েটা একটা হুংকার দিয়ে বলল, সত্যিই রে আমাকে তোরা চিনতে পারছিস না? আমাকে দেখতে এতই সুন্দর লাগছে। কথার ভঙ্গিতে বুঝতে পারলাম এটা আর কেউ না আমাদের ঈশা আপু। আপুকে চিনতে পেরে মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল, ওরে আপুরে তোকে এভাবে ভূত বানিয়েছে কেন? আমার কথায় ঈশাপু ভ্রু কুঁচকে উত্তর দিল, আমার সৌন্দর্য দেখে হিংসে হচ্ছে সেটা বলতে পারিস না? আমার বই গেছে তোর সৌন্দর্য দেখে হিংসে করতে। ঈশাপু আর হবু দুলাভাইকে একসাথে হলুদ লাগাবে, তাই ঈশাপুকে নিয়ে আমি আর তানিয়া স্টেজে যাচ্ছি। স্টেজে উঠব এমন সময় চোখ থমকে গেল, একি হবু দুলাভাইয়ের পাশে দেখি ওই ছেলে দাঁড়িয়ে আছে। দাঁড়া বেটা তুই ওখানেই দাঁড়া, তোর খবর আছে। মনে মনে কথাগুলো বলতে বলতে আপুকে হবু দুলাভাইয়ের সাথে বসালাম। আশ্চর্য, ছেলেটা আমাকে ফেলে দিল, একবারও সরি পর্যন্ত বলল না। আর এখন স্টেজে এমন ভাবে মুখ ঘুরিয়ে তাকিয়ে আছে যেন আমাকে চেনেই না। ছেলেটার পাশে দাঁড়ানো আরেকটা ছেলে তানিয়ার সাথে মজা করছে, হয়তো এরা হবু দুলাভাইয়ের ভাই হবে। তাই তো বেআইন বেআইন বলে ডাকছে। ভেবেছিলাম ঈশাপু নতুন দুলাভাইকে সহজে একসেপ্ট করতে পারবে না। সারাক্ষণ শুধু নিলয়ের কথা বলে আমাদের কান জ্বালাপালা করে ফেলত। ইনফেক্ট বলেছিল বিয়ের দিন রাতে নাকি পালিয়ে যাবে। এখন দেখি উল্টো কেস, এই মেয়ে নতুন দুলাভাইয়ের হাত ধরে এক এক পোজে সেলফি তুলছে। আপুর কানের কাছে যেয়ে ফিসফিসিয়ে বললাম, কিরে তুই না বিয়ের দিন পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলি? ঈশাপু আমার হাতে চিমটি কেটে বলল, আস্তে বল, তোর নতুন দুলাভাই কি হ্যান্ডসাম দেখেছিস? পালিয়ে যাওয়া ক্যান্সেল, আমি একেই বিয়ে করব। বুড়িকে ধন্যবাদ না দিয়ে পারছি না, বুড়ি এ জীবনে একটা ভালো কাজ করেছে। বুড়ির মুখে বিষের বদলে দই মিষ্টি পড়ুক। ঈশা আপুকে দেখে অবাক না হয়ে পারছি না। এত তাড়াতাড়ি প্লটি খেলো কিভাবে মেয়েটা? রাফি আমার ভালো লাগছে না। তোরা মজা কর। কথাটা বলে সাদিক স্টেজ থেকে নেমে গেল। ওই যে বদমাসটা স্টেজ থেকে নেমে যাচ্ছে। আমিও বদমাসটার পিছু নিলাম। মানুষটাকে কয়েকটা কথা না শোনালে আজ আমার শান্তি হবে না। উনার জন্য অনেক হেনস্থা হয়েছি। পা টিপে টিপে উনার পিছু নিচ্ছি, হঠাৎ মানুষটা একটা কোলাহল মুক্ত নিরিবিলি জায়গায় যে একটা চেয়ারে বসে পড়ল। না, এখনই সুযোগ কেউ নেই। সোজাসুজি যে কয়েকটা কথা শুনিয়ে আসি। উনার কাছে যেই বললাম, শুনেন আপনার জন্য। কথাটা বলতে না বলতেই হঠাৎ কতগুলো বাচ্চা খেলতে খেলতে আমার সাইড দিয়ে যাচ্ছিল, তখনই ওদের দৌড়িতে আমি হোঁচট খাই। আর হোঁচট খেয়ে ধপাস করে উনার কোলের উপর যেয়ে পড়ি। ভেবেছিলাম মাটিতে পড়ে কোমর ভাঙবে, কিন্তু না, কপালের দোষে যে পড়লাম উনার কোলেই। আমি উনার কাঁধ শক্ত করে দুহাত দিয়ে ধরে রেখেছি। আর মানুষটা আগন্তুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই যা কেস খেয়ে গেলাম, এখন কি হবে? আমি তড়িগড়ি করে সরি বলতে বলতে উনার উপর থেকে উঠে দিলাম এক দৌড়। এক কোনায় দাঁড়িয়ে হাঁপাচ্ছি, এর মধ্যে নানি এসে বলল, সুচরিতা যা তো আমার আয়নাটা নিয়ে আয়। নানি এখন আয়না দিয়ে কি করবে? ও হয়তো হলুদের কোনো নিয়ম হবে। আয়নাটা এনে নানির হাতে ধরাতেই নানি একটা ধমক দিয়ে বলল, আয়নাটা ভালো করে আমার মুখের সামনে ধর। আমি নানির সামনে আয়না ধরে দাঁড়িয়ে আছি। নানি তানিয়ার মেকআপের ব্যাগ থেকে একটা লিপস্টিক বের করে গুন গুন করে গান গাইছে আর লিপস্টিক দিচ্ছে। আহা, বুড়ির মনে আসলেই রং লেগেছে। ঈশা আপু আর তানিয়া মন্দ বলে না। এমন সময় তানিয়া এসে নানির হাত থেকে মেকআপের ব্যাগ ছিনিয়ে নিয়ে বলল, ইস বুড়ির মনে রং কত। এক ঠ্যাং কবরে গেছে, কোথায় আল্লাহর নাম নিবে তা না, এখানে ডঙ্গের সাজগোজ করছে। এই বয়সে তোমার দিকে কে তাকাবে শুনি যে এত রং মাখছ। নানি তানিয়াকে একটা গুঁতো দিতেই তানিয়া ও শব্দ করে বলল, দূর বাল, কথায় কথায় গুঁতো মারো কেন?
নানি রাজ্যজয়ী হাসি দিয়ে বলল, ওরে মুখপুরি, আমি কি তোদের মতো নাকি? এই বয়সেও আমার জন্য ছেলেরা জান দিতে প্রস্তুত। অবশ্য আমার সৌন্দর্য এখনো বিন্দু মাত্র কমেনি, সেটা আমি ভালো করেই জানি। নানির কথায় কেমন যেন সর্কস খুঁজে পাচ্ছি। নানিকে বললাম, নানি তুমি ঠিক আছো তো? তোমার কি শরীর খারাপ লাগছে? তানিয়া আমার কথার উপর কথা কেটে বলল, আরে রাখো, বুড়ির আসল ঠিক আছে। এই বুড়ি, তোমার কি হয়েছে বলো তো? মনে এত রং লেগেছে কেন? নানি আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, দেখ মুখপুরীরা, দেখ, এখনো আমার জন্য প্রেমপত্র আসে। নানির কথা শুনে সাথে সাথে কাজটা খুলে দেখলাম, আসলেই তো এটা একটা প্রেমপত্র। কাগজে লিখা ছিল, প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার জান প্রাণ আর আমার মধ্যে নেই, আই লাভ ইউ ব্লা ব্লা ব্লা, প্রেমপত্রে যা যা থাকে আর কি। তানিয়া আমার হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে বলল, ওরে বুড়িরে, এই প্রেমপত্র তোমার না, এটা আমার প্রেমপত্র। নানি আর তানিয়া কাগজটা নিয়ে টানাটানি শুরু করলো। আমি ওদের ঝগড়া থামিয়ে বললাম, আগে বল, চিঠিটা কে দিয়েছে? ওই যে ইশাপুকে স্টেজে বসানোর সময় দুলাভাইয়ের পাশে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, মনে আছে? ওই ছেলেটা দিয়েছে। চিঠিটা ব্যাগের উপর রেখেছিলাম, হয়তো বুড়ি ওখান থেকেই চিঠিটা পেয়ে নিজে সাত আসমানে উড়ছে। বুঝতে আর বাকি রইল না যে এটা ওই বদমাশ ছেলেটার কাজ। মেজাজটাই গেল বিগড়ে, কত বড় সাহস ওই ছেলে, কিভাবে তার থেকে কম বয়সী মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। তানিয়ার হাত থেকে চিঠিটা নিয়ে ওই ছেলেকে খোঁজা শুরু করলাম। তানিয়া আমাকে রেগে যেতে দেখেও আমার পিছু নেয়। ওই তো ওইখানে দাঁড়িয়ে আছে বদমাশটা, কাছে যেই ঠাস ঠাস করে লাগিয়ে দিলাম এক চড়। আপনার সাহস তো কম না, আপনি আমার বোনকে প্রেমপত্র পাঠান? উনি কোনো কথা না বলে আমার দিকে প্যালোপ্যাল করে তাকিয়ে আছে। হয়তো বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। তানিয়া আপু, তুই এটা কি করলি? উনি আমাকে চিঠিটা দেয়নি। শেষের পাতায় তুমি। পর্ব 04। রাইটার শান্তা ইসলাম। আপু, তুই এটা কি করলি? উনি আমাকে চিঠিটা দেয়নি। তানিয়ার কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম। কি বলছে এই মেয়ে? উনি চিঠিটা দেয়নি তো কে দিয়েছে? তুই কি পাগল হয়ে গেছিস? উনি দেয়নি তো কে দিয়েছে? তুই সবসময় একটু বেশি বুঝিস। উনার পাশে আরেকটা ছেলে দাঁড়িয়েছিল, ওই ছেলেটা চিঠিটা দিয়েছে। তানিয়ার কথা শুনে আকাশ থেকে মাটিতে পড়লাম, আসলেই তো, স্টেজে উনার পাশে আরেকটা ছেলে দাঁড়িয়েছিল। এই যা, আবার কেস খেয়ে গেলাম। আজ যে তোর কি হয়েছে সুচরিতা? গলার ঢোক গিলে বিনীত নম্র সুরে বললাম, ইয়ে মানে, আসলে, আমি বুঝতে পারিনি, আমি অনেক দুঃখিত। আসলে সরি। আমার কথাটা শেষ না করতেই ছেলেটা গাল থেকে হাত নামিয়ে চলে গেল। আমি অবাক হয়ে উনার যাওয়া দেখছিলাম। এ কি মানুষ নাকি অন্য কিছু? এত বড় একটা থাপ্পড় মারলাম, মানুষটা কিছু বলল না। বোবা নাকি? ইয়া আল্লাহ, হে তো সত্যি সত্যি বোবা মনে হচ্ছে। এই নিয়ে 3বার টক্কর খেলাম, কিন্তু উনার মুখ থেকে একটুটু শব্দও শুনলাম না। ইসস, যদি এমনটা হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। পুরো অনুষ্ঠানে আমার আর মন বসল না। মানুষটাকে অনেকবার খুঁজেছি, কিন্তু এরপর আর দেখাও পেলাম না। হয়তো অভিমান করে চলে গেছে। বরপক্ষের আত্মীয়স্বজনদের কাছে জিজ্ঞেস করার পর বুঝলাম ছেলেটা হবু দুলাভাইয়ের কাজিন। সেদিন সারারাত আর ঘুম হলো না। কিভাবে ঘুমোবো, বোবা একটা প্রাণীর গায়ে হাত তুলেছি, আল্লাহ আমাকে মাফ করবে না। তাছাড়া তানিয়া এই নিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছে। বলেছে, দেখ সুচরিতা, তোর জন্য একটা নিরপরাধ মানুষ অপমানিত হয়েছে। তোর উচিত উনার কাছে ক্ষমা চাওয়া। আর ক্ষমা না করলে পা ধরে মাটিতে বসে পড়বি। তানিয়ার কথাটা ভেবে দেখলাম মন্দ বলেনি। দোষ না করেও বেচারা চর খেলো, দোষ তো আমারই, না জেনেই অ্যাকশন করে বসলাম। না, ক্ষমা চাইতেন হবে। সকাল 5টায় নানির চেঁচামেচিতে ঘুম ভাঙল। বিয়ে বাড়ি বলে কথা, অনেক কাজ আছে। ঘুম থেকে উঠার সময় ঈশা আপু আর নানির মধ্যে ছোটখাটো ঝগড়া বাঁধল। এটা আমাদের বাসায় দৈনন্দিন কাজের মতো হয়ে গেছে। ঝগড়া না বাঁধলে নানি, ঈশা আপু আর তানিয়ার কারোরই পেটের ভাত হজম হয় না। ভাবছি বিয়ে বাড়িতে সব আত্মীয় স্বজন আসবে, তাহলে তো ওই ছেলেটারও আসার কথা। তখনই না হয় ক্ষমা চেয়ে নিব। ভাইয়া, তুই এখনো রেডি হসনি? আমাদের সবাইকে বের হতে হবে। শুয়ে শুয়ে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা চেক করছিলাম। এমন সময় রাফি এসে রেডি হওয়ার জন্য জোরাজুরি করছে। রাফি, আমার ভালো লাগছে না। তোরা যা, আমি যাব না। ভাইয়া, তোর কি হয়েছে বলতো? কাল ও না বলে এসে পড়লি, আবার এখন বলছিস? এ কি ভাইয়া, দেখি দেখি তোর গালে এটা কিসের দাগ, লাল হয়ে আছে? মনে হচ্ছে কেউ চড় মেরেছে।
রাফির কথা শুনে সেই আজব মেয়েটার কথা মনে পড়ে গেল। মেয়ে বললে ভুল হবে, একটা আস্ত তুফান। হুট করে আসে আর হুট করে একটা ঘটনা ঘটিয়ে চলে যায়। কিরে, কিছু বলছিস না কেন? কিভাবে গালের এই অবস্থা হলো? আরে ওই মেয়ে। মেয়ে? কোন মেয়ে? না কিছু না, যা এখান থেকে। কি হয়েছে বল না, বল ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। সব হয়েছে তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। তুই যেই মেয়েটাকে চিঠি দিয়েছিস ওই মেয়ের বড় বোন এসে আমাকে থাপ্পড়িয়ে গেছে। কি বলছিস ভাইয়া, তোকে থাপড়িয়েছে? নিকুচি করেছি প্রেমের, আজ ওই মেয়ে আর ওই মেয়ের বোনের একদিন। এবার উঠো, বিয়েতে যাব। রাফি, আমার ভালো লাগছে না। তুই যা। ভাইয়া চল না, চল 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 প্লিজ। রাফির টানাটানিতে বিয়ের অনুষ্ঠানে যেতে হলো। এবার আল্লাহর কাছে দোয়া করছি ওই তুফানের সাথে যেন আমার দেখা না হয়। অনুষ্ঠান এরেঞ্জ করা হয়েছে মেয়েদের বাড়িতে, বিয়েতে অ্যাটেন্ড করাই মামা মামি দুজনেই খুশি হয়। শাওন, রাফি আর আমি তিনজন এক গাড়িতে বসেছি। শাওন ভাই, আমার না খুব ভয় করছে, জীবনে বিয়ে করিনি। একটু খুশি খুশিও লাগছে বটে। রাফি, ছি 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 ভাই, এটা তুই কি বলছিস? তুই হলি সিংহ, কোথায় সিংহের মতো গর্জন করবি তা না বিড়ালের মতো মেও মেও করছিস। শাওন, সাদিক কিছু অ্যাডভাইস দে। সাদিক, তুই কি পাগল হয়েছিস শাওন? আমি কিভাবে অ্যাডভাইস দিব? এসব বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। রাফি, আমারও তেমন অভিজ্ঞতা নেই। হবে কিভাবে, এখনো তো বিয়ে করিনি। আইডিয়া? শাওন, কি? রাফি, গুগল বাবাজি, যার কেউ নেই তার গুগল বাবাজি আছে। শাওন আর রাফি গুগলে সার্চ দিতে শুরু করল। দুজনের কাণ্ড দেখে হাসি পাচ্ছে। অনেক দিন পর মনটা একটু ফুরফুরে লাগছে। মনে হচ্ছে বুকের উপর থেকে ভারী পাথরটা সরে যাচ্ছে। গাড়ি থেকে নামতেই দেখি গেটের সামনে ইয়া বড় সুতো দিয়ে গেট বাঁধা আর চারপাশে মেয়েদের ছড়াছড়ি। সুচরিতা, জলদি শরবতের থালা আর মিষ্টি নিয়ে আয়, বর এসে গেছে। নানির কথা শুনে দৌড়ে শরবত আর মিষ্টি নিয়ে গেটের সামনে দাঁড়াতেই হবু দুলাভাইয়ের সাথে ছেলেটাকেও দেখতে পেলাম। ছেলেটাকে দেখে যা ভালো লাগছে। ভেবেছিলাম আসবে না। যাক বাবা, এবার সুযোগ পেলে ক্ষমা চেয়ে নিব। সর্বনাশ, তুফানটা এখানে এসেও হাজির হয়েছে। দূর, আমি আর অনুষ্ঠানে ঢুকবই না। কথাগুলো ভেবে দুপা পিছু হতেই শাওন আমার হাত ধরে বলল, ভাই, বিপদের সময় এভাবে একা ফেলে কোথায় যাচ্ছিস? আমি যে টাকা আনিনি। এখন কি করব? রাফি, ভয় পেলে চলবে না। হাতে জুতো নিয়ে কুতো কুতো খেলার মতো দৌড় দিয়ে ঢুকে পড়। কথাটা বলে রাফি সত্যি সত্যি জুতো খুলে হাতে নেয়। রাফির দেখা দেখি শাওনও জুতো খুলে দৌড় দেওয়ার প্রস্তুতি নেয়। আমি রাফি আর শাওনকে থামিয়ে বললাম, তোরা কি পাগল হয়েছিস? মান ইজ্জত সব তো এখানেই খাবি। আমার কাছে ৫০ টাকা আছে, তোরাও কিছু দে, মিলিয়ে জিলিয়ে মিটমাট করার চেষ্টা করি। রাফি ভাই, আমরা পাগল হইনি, তুই পাগল হয়েছিস। উপরে ভালো করে তাকিয়ে দেখ, পাত্রীপক্ষ কত টাকা দাবি করেছে। রাফির কথা শুনে উপরে তাকাতেই আমার চোখ দুটো থমকে গেল। উপরে বড় বড় অক্ষরে লিখা, দয়া করে ৫০,০০০ টাকা দিয়ে ভিতরে ঢুকুন, ধন্যবাদ। সুবহানাল্লাহ, আর এখানে আমি ৫০,০০০ টাকার বদলে ৫০ টাকা দিয়ে মিটমাট করার কথা ভাবছি। আকাশ জমিন তফাতে। আস্তে করে মানিব্যাগটা পকেটে ঢুকিয়ে ফেললাম। রাফি আর শাওন জুতো নিয়ে দৌড়ে ঢুকার চেষ্টা করল, বৃথা চেষ্টা। এতগুলো মেয়ের মধ্যে দিয়ে গেট পার করা চারটি খানি কথা না। টাকা নিয়ে অনেকক্ষণ ধরে দর কষাকষি হচ্ছে। আশ্চর্য, সেই মেয়েটা তার গুটি গুটি চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, এখনো চোখ সরাচ্ছে না। একটু লজ্জা লাগছে। কিছুক্ষণ পর দেখলাম মেয়েটা তার ছোট বোনের কানে ফিসফিসিয়ে কি যেন বলল, আবার সেই ছোট মেয়েটা অন্য মেয়েদের সাথে কানে কানে কি যেন কথা বলে গেট থেকে সবগুলো মেয়ে সরে গেল। অনেক অবাক হলাম, কোনো প্রকার ঝামেলা ছাড়াই গেট ছেড়ে দিল। তার থেকে অবাক করার বিষয় হচ্ছে ওই মেয়েটার সাথে সাথে সবগুলো মেয়ে আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। আরে বাবারে, আমি তো জামাই না, আমার দিকে সবাই এভাবে তাকিয়ে আছে কেন? শাওন, কিরে, সবাই সাদিকের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? রাফি ভাইয়া, কোনো সূরা টুরা পড়ে জাদুটোনা করলি নাকি? সাদিক, দূর, কি যে বলছিস, আমিও কিছু বুঝতে পারছি না। লাইন ক্লিয়ার দেখে ৭-৫ না ভেবে বরপক্ষের সবাই গেটের ভিতর ঢুকে পড়লাম। যেখানেই যাচ্ছি মেয়েটা বারবার আমার পিছু নিচ্ছে। কিছু মেয়েকে দেখলাম আমার দিকে আঙ্গুল দেখিয়ে কিছু একটা বলছে। দূর ছাই, কেন যে আসলাম। শাওনকে বউয়ের পাশে বসানো হয়। আমি নিরিবিলি একটা জায়গা দেখে বসে পড়ে। এই যে শুনুন। এ কি আবারও সেই মেয়ে? মেয়েটাকে দেখে আমি চেয়ার ছেড়ে দৌড়ে অন্য জায়গায় পালানোর চেষ্টা করি। আশ্চর্য তো, মানুষটা আমাকে দেখে এভাবে পালাচ্ছে কেন? আমিও উনার পিছু নেই।
না, এমনিতেই একজন বোবা মানুষ, কথা বলতে পারে না। তার গালে চড় মেরেছি, যেভাবেই হোক ক্ষমা চাইতে হবে। কিন্তু উনাকে তো আমি ধরতেই পারছি না। পিছু নিতে নিতে ছাদে যেয়ে পৌঁছাই। ভালো হয়েছে এখানে কেউ নেই, এখানেই সরি বলে দিব। উনার কাছে যেই সরি বলতে যাব পায়ের সাথে কিছু একটা বেঁধে হোঁচট খেয়ে আবার উনার উপর পড়ি। এই যা আবার পড়ে গেলাম, আমার সাথেই এমন হয় কেন? বড় অদ্ভুত মেয়ে তো আপনি, বারবার কেন আমার উপরই এসে পড়েন? হঠাৎ মানুষটার মুখে কথা শুনে চমকে গেলাম। আপনি বোবা না? আপনি কথা বলতে পারেন? আশ্চর্য তো, আমি বোবা হতে যাব কেন? তাড়াতাড়ি উনার উপর থেকে উঠতে যাব, উনার পাঞ্জাবির বোতামের সাথে আমার চুল আটকে যায়। লে হালুয়া এখন হয়ে গেল আরেক কেস। শেষের পাতায় তুমি। পর্ব 05। রাইটার শান্তা ইসলাম। আপনি কি আমার উপর থেকে উঠবেন? নাকি এভাবেই আমার উপর পড়ে থাকবেন? আরে আপনি এভাবে বলছেন কেন? আমারও ইচ্ছে নেই এভাবে আপনার উপর পড়ে থাকার, কিন্তু কি করব, আমার চুল যে আপনার বোতামের সাথে আটকে গেছে। আপনি শুধু তুফান না, আস্ত একটা মুসিবত, যখনই আসেন একটা না একটা মুসিবত নিয়ে আসেন। কথাটা বলতে না বলতেই মেয়েটা আমার পেটে একটা চিমটি কেটে বসে। আহ, কি করছেন? চিমটি দিচ্ছেন কেন? আপনার সাহস তো কম নয়, আমার সামনে আমারই বদনাম করছেন। কালকের জন্য সরি বলতে এসেছিলাম, কিন্তু এখন আর সরি বলবো না। কথাটা বলে উঠতে নিলেই চুলে টান খেয়ে আবার পড়ে যাই। ওহ মা গো! আপনার মাথায় বুদ্ধির এত ঘাটতি কেন? ছোটবেলায় শাকসবজি খাননি? কে বলেছে এভাবে টান দিতে? একটু অপেক্ষা করুন, আমি ছাড়িয়ে দিচ্ছি। বুঝতে পারছি মেয়েটা সরল, কিছু না করেও ঘটনাক্রমে ফেঁসে যায়। চুল ছাড়াতে ছাড়াতে বললাম, এটা মনে হয় ছুটবে না। এতটুকু চুল কেটে ফেললে ভালো হবে। কি, আপনার মাথা নষ্ট হয়েছে? আমি আমার চুল কাটব না। আমার দাদার লম্বা চুলের খুব শখ ছিল। দাদা মারা যাওয়ার আগে বলে গেছে, সুচরিতা কখনো চুল কাটবি না, লম্বা চুল রাখবি। দাদার কথা রাখার জন্য কখনো স্টাইল করে চুল কাটিনি, আর আপনি বলছেন চুল কেটে ফেলতে ইম্পসিবল। মেয়েটার কথা শুনে হাসি আটকে রাখতে পারছি না। মনে হচ্ছে আর কিছুক্ষণ হাসি আটকে রাখলে পেট ফেটে যাবে। মেয়েটার সাথে মজা নিয়ে বললাম, তাহলে আরেকটা উপায় আছে। মেয়েটা করুণ কণ্ঠে বলল, কি? আপনার মাথাটা কেটে ফেলতে হবে। তাহলে আপনার দাদার কথাও রাখা হলো আর আমিও ফ্রি হলাম। কি, আপনি কি পাগল হয়ে গেছেন? এর জন্য আমার মাথাটাই কেটে ফেলবেন? কথাটা বলেই উঠার জন্য চুল টানছি, এমন সময় পিছন থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম। কিসের শব্দ? পিছনেও তাকাতে পারছি না। হঠাৎ নানির আহাজারি কণ্ঠে শুনতে পেলাম, সর্বনাশ হয়েছে, ওরে লতা, তোর মেয়ে সর্বনাশ করেছে। নানির কণ্ঠ শোনা মাত্রই চুলে জোরে টান দিয়ে উনার পাঞ্জাবির বাটনটা ছিঁড়ে ফেললাম। উঠে দেখি নানি সহ আরো কয়েকজন মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছে। এর মধ্যে নানির মরা কান্না, সব মিলিয়ে মনে হচ্ছে আসলেই আমার সর্বনাশ হতে চলেছে। সাদিক, দেখুন, আপনারা যেমনটা ভাবছেন আসলে তেমন নয়। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। নানি, বিশ্বাস করো আমি কিছু করিনি। নানি আমাকে লাঠি দিয়ে মারতে মারতে বলল, ওরে মুখপুরি কেলেঙ্কারি করে বলছিস কিছু করিসনি, এখন এ সমাজে মুখ দেখাবি কিভাবে? এমনিতেই ভুল বোঝাবুঝি, এর উপর নানির মার, সব মিলিয়ে আমি পড়েছি মাইনকা চিপায়। নানির চেঁচামেচি শুনে রীতিমতো আরও লোকজন জমা হয়ে গেছে। ঘরের শত্রু বিভীষণ যাকে বলে, ক্যারেক্টারটা নানির সাথে পুরো মিলে যায়। আমরা অনেক চেষ্টা করলাম সবাইকে বোঝানোর, কিন্তু কিছুতেই কিছু হলো না। পুরো বিয়ে বাড়িতে একটা এলাহি কাণ্ড বেঁধে গেল। এরপর কি আর হবে, একটা বিয়ের জায়গায় দুটো বিয়ে হলো, ঈশা আপু আর শাওন দুলাভাই, আমার আর ওই ছেলেটার। আমার জীবনটা এত পেঁচানো কেন বুঝি না। অনেক চেষ্টা করেছি বিয়েটা আটকানোর জন্য, কিন্তু তার মধ্যে প্রধান বাধা ছিল নানি। ছেলেটার পরিবারেরও তেমন কোনো আপত্তি ছিল না। তানিয়া আর ঈশাপুর কাছ থেকেও হেল্প নেওয়ার চেষ্টা করেছিলাম। ঈশা আপু গড়িয়ে পেঁচিয়ে বারবার একই কথা বলে, আগেই বলেছিলাম বুড়িটাকে বিষ দিয়ে মেরে ফেলি। আর তানিয়া বলল, আমি নাকি আগের জন্মে নির্ঘাত কোনো সাপ মেরেছিলাম, তাই সাপের অভিশাপ লেগে আমার জীবনটাও নাকি সাপের মতো পেঁচানো হয়ে গেছে। বদমাসটা শুধু এতটুকুই বলেনি, আরও বলেছে, দেখিস বাসর রাতে তোর জামাই আবার নিজেই না সাপ বের হয়। ঈশা আপু তানিয়ার কথায় তাল দিয়ে বলল, তোর জামাই যদি সত্যি সত্যি সাপ বের হয় তাহলে তোর জামাইয়ের বিষ দিয়ে আগে ওই বুড়িটাকে মারবি। তুই যদি কাজটা করতে পারিস তাহলে পুরস্কার স্বরূপ আমি তোকে একটা ক্যাডবেরি কিনে দিব। এদের কল্পনার জগতের শেষ নেই।
অথচ যেই জামাইকে নিয়ে এত কথা হচ্ছে এখন পর্যন্ত আমি সেই জামাইয়ের নামটাও জানি না। মরে যেতে ইচ্ছে করছে। এটা কোনো কথা? হ্যাঁ, সত্যটা যাচাই না করেই একজনকে দোষারোপ করে সাজা দেওয়া হচ্ছে। মনে হচ্ছে এটা একটা দুঃস্বপ্ন, চোখ মেললেই স্বপ্নটা ভেঙে যাবে। কিন্তু না, যতবার চোখ খুলি ততবারই বাস্তবতার মুখোমুখি হই। ঈশা আপুকে তার জামাই বাড়ি নিয়ে যাওয়া হয়েছে, আর আমাকে আমার জামাই বাড়ি। ইয়া লম্বা গোমটা টেনে আমাকে একটা রুমের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে। লজ্জার ঠেলায় গোমটাটা উঠাতেও পারছি না। গোমটাটা উঠালে হয়তো দেখতে পারতাম কোথায় আছি। ঘুমে চোখের পাতা বন্ধ হয়ে আসছে। সকাল থেকে অনেক ধকল গেছে, তার উপরে এত বড় ঘটনা। রাত 12টার উপরে বাজে এটা শিওর, কিন্তু এখনো উনি আসছে না। হয়তো আবার কোনো ঝামেলা বেঁধেছে। ঝামেলা বাঁধবেই না বা কেন, আমার জীবনটাই যে ঝামেলামো। কথাগুলো ভাবতেছিলাম, হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। ওই যে এসেছে বোধ হয়। গোমটাটা একটু সরিয়ে দেখব কি? না থাক, আবার অন্য কিছু মনে করলে। উনি বিছানার কাছে এসে আমার পাশে উপাস হয়ে ধপাস করে শুয়ে পড়ল। আমি উনার থেকে একটু দূরে সরে বসে বললাম, আজব মানুষ তো আপনি। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি এত স্বাভাবিক আছেন কিভাবে? উনি আমার দিকে মুখ ফিরিয়ে স্বাভাবিক গলায় বলল, তাহলে কি করব বলুন? অনেক তো চেষ্টা করলাম বিয়েটা আটকানোর জন্য। কিন্তু কথায় আছে না, বিপদ যখন আসে চারদিক দিয়ে আসে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। এর থেকে খারাপ ঘটনা আমার জীবনে ঘটেনি। এভাবে জোর করে একটা বিয়ে কি মেনে নেওয়া যায়? উনি একটা মলিন হাসি দিয়ে বলল, আমার জীবনে এর থেকেও খারাপ ঘটনা ঘটে গেছে। স্বাভাবিক, এভাবে পরিস্থিতির কবলে পড়ে কে ওই সহজে বিয়ে মেনে নিবে না। আপনি মনে হয় আনকমফোর্টেবল ফিল করছেন। কথাটা বলেই উনি বালিশ নিয়ে নিচে বিছানা করতে লাগলো। কি করছেন? নিচে বিছানা করছেন কেন? আমি চাই না আপনি বিব্রত ফিল করুন, তাই আমি নিচে ঘুমাচ্ছি। মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। আসলে না জেনে কাউকে বিবেচনা করা ঠিক না। তবে আমাকে কমফোর্টেবল ফিল করার জন্য নিজে নিচে ঘুমাচ্ছে, ব্যাপারটা আমার কাছে কিউট লাগলো। আমি একটু কেশে বললাম, আমি কি আপনাকে নিচে ঘুমাতে বলেছি? শেষের পাতায় তুমি। পর্ব 06। রাইটার শান্তা ইসলাম। আমি কি আপনাকে নিচে ঘুমাতে বলেছি? উনি আমার দিকে তাকিয়ে বলল, তাহলে কি আমাকে আপনার পাশে ঘুমোতে বলছেন? এমন ভাবে কথাটা বলল, আমি অস্বস্তিতে পড়ে গেলাম। নিজ থেকে কিভাবে বলি আমার পাশে এসে ঘুমান? উনি কি ভাববেন? আমি আমতা আমতা করে বললাম, না ইয়ে মানে। উনি একটু মলিন হেসে বলল, থাক আর না ইয়ে মানে করতে হবে না। চিন্তা করবেন না, আমি কখনো আপনার কাছে স্বামীর অধিকার চাইব না। কথাটা বলেই উনি উনার মতো শুয়ে পড়ল। আজব ব্যক্তি, যেচে বলছি উপরে ঘুমাতে তা তো বুঝলই না। তার উপর বলছে স্বামীর অধিকার চাইবে না। বিয়েটা এক্সিডেন্টালি হলেও তো আমরা স্বামী স্ত্রী। বিয়ের প্রথম রাতে বউকে এভাবে একা রেখে কেউ নিচে ঘুমায় নাকি? হয়তো উনার মেয়েদের সম্পর্কে আইকিউ কম, না হলে বুঝে কম। আর 7-5 না ভেবে আমিও ঘুমিয়ে পড়লাম। এমনিতেই মাথা ব্যথায় ফেটে যাচ্ছে, তার উপর যত ভাববো আরও মাথা ব্যথা বাড়বে। সকাল বেলা শাশুড়ির ডাকে ঘুম ভাঙল। দরজায় নক করেই যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে উঠে উনাকে উঠানোর চেষ্টা করলাম। এই যে উঠুন, আপনার মা ডাকছে, আরে উঠুন। এ মানুষ নাকি কুম্ভকর্ণ? এত ডাকছি, উঠার নাম নেই। অবশেষে না পেরে দরজাটা খুলে দিলাম। এতক্ষণ ধরে ডাকাডাকি করছি, দরজা না খুললে কেমন দেখায়। হয়তো আন্টি মানে আমার শাশুড়ি উনাকে নিচে শোয়া অবস্থায় দেখে ফেলেছে। উনি স্বাভাবিকভাবে বলল, রেডি হয়ে এসো, প্রতিবেশীরা তোমাকে দেখতে এসেছে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। মানুষটা কেমন ভাবে ঘুমিয়ে আছে। এত ডাকাডাকি করলাম, কান পর্যন্ত আওয়াজ পৌঁছায়নি নাকি? ব্যাগ থেকে কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে পড়লাম। কাপড় ছেড়ে তোয়ালে পেঁচিয়ে আয়নার সামনে দাঁত ব্রাশ করছি, হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেলাম। পিছু তাকাতেই দেখি উনি ভ্যাবাচ্যাকা হয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে। উনাকে দেখে আমিও ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। কয়েক সেকেন্ড এভাবে দুজন দুজনের দিকে তাকিয়ে দুজনই একসাথে চিৎকার করে উঠলাম, আ! আমিও চিৎকার করছি, আমার সাথে উনিও চিৎকার করছে। আমি চিৎকার থামিয়ে বলি, আপনি চেঁচাচ্ছেন কেন? উনি আমার কথা শুনে তাড়াতাড়ি হাত দিয়ে চোখ বন্ধ করে বলল, আপনি চেঁচাচ্ছিলেন তাই আমিও চেঁচিয়েছি। দরজাটা তো অফ করে নিবেন। এই রে, আমারই ভুল, আমি দরজাটা লাগাতে ভুলে গিয়েছি। এমন একটা পরিস্থিতিতে পড়েছি, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। উনি যেভাবে নিজের চোখ দুটো বন্ধ করে রেখেছে দেখে হাসি আটকে রাখতে পারছি না। দরজা বন্ধ করে নিন।
কথাটা বলে উনি বের হয়ে গেল। আর আমি সিনটা মনে করে মুচকি মুচকি হাসছি। যাই হোক, আমার জামাইটা কিউট পড়েছে। এখন ঈশা আপুর মতো আমারও নানিকে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আর বলতে ইচ্ছে করছে, বুড়ি মরার আগে এই একটা সোয়াবের কাজ করে গেলা। ফ্রেশ হয়ে বের হতেই দেখি উনি আলমারি থেকে উনার কাপড় বের করছিল। আমাকে দেখার সাথে সাথে উনার হাত থেকে কাপড়গুলো পড়ে গেল আর উনি আমতা আমতা করে বলতে লাগলো, বিশ্বাস করেন আমি কিছু দেখিনি। উনাকে দেখে মনে হচ্ছে আমার থেকে উনিই বেশি লজ্জা পাচ্ছে। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে। আমি মজা করে একটু দুষ্টু গলায় বললাম, আরে লজ্জা পাচ্ছেন কেন? জামাই বউয়েরটা দেখলে কিছু হয় না। আপনি শুধু আপদ না, একটা বড় আহামক। কথাটা বলে উনি মাথা নিচু করে ওয়াশরুমে চলে গেল। আমি উনার কাণ্ড দেখে মুখ চেপে হাসছি। কই গো তোমাদের নতুন বউ কই দেখি? জলদি আসতে বলো, না খেয়ে এসেছি, বউ দেখে খেতে যাব। ডাইনিং রুমে আসতেই মহিলা মণ্ডলীর সমাবেশ দেখলাম। বুঝাই যাচ্ছে সবাই নতুন বউ মানে আমাকে দেখতে এসেছে। এই প্রথম নিজেকে সেলিব্রিটি লাগছে। সেলিব্রিটিদের মতো আমার জন্য বিরাট সমাবেশ অপেক্ষা করছে। শরীরে সেলিব্রিটি সেলিব্রিটি একটা ভাব আসলো। আমার শাশুড়ি আমাকে সবার সামনে বসাতেই শুরু হলো প্রশ্নের ঠাকুরমার ঝুড়ি। তোমার নাম কি? তোমার বয়স কত? কোন পর্যন্ত পড়ালেখা করেছ? দেখি তো মা, তোমার হাতটা দেখি। এদের প্রশ্নের ধরন দেখে বুঝলাম এরা আসলে পাশের বাড়ির চোখলামি করা আন্টিরা। হঠাৎ কোথা থেকে ছো মেরে একটা ছেলে এসে আমার কানে কানে বলল, ভাবি হেল্প লাগবে নাকি? আমি কিছু না বলে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আরে আন্টি, আপনার মেয়ে সুমাইয়া কেমন আছেন? রাফি, এখান থেকে সর, তোর নতুন ভাবিকে দেখতে দে। না খেয়ে এসেছি, একে দেখে খেতে যাব। সারাদিনই তো খান খেতে খেতে কবে জানি আঙ্কেলকে না খেয়ে ফেলেন। দেখেছেন পারুল আপা, আপনার ছোট ছেলেটা কি বেয়াদব হয়েছে। মহিলাটার কথা শুনে আমার শাশুড়ি রাগী দৃষ্টিতে ছেলেটার দিকে চোখ পাকায়। ছেলেটা গায়ে না মাখিয়ে ওই আন্টিকে উদ্দেশ্য করে বলল, আরে আন্টি, রাগ করেন কেন? নতুন বউয়ের মুখ দেখতে এসেছেন, কিছু নিয়ে আসেননি? সবার হাত খালি কেন? মনে হয় আনতে ভুলে গেছেন। আচ্ছা, সমস্যা নেই, এখন তাহলে টাকা বের করুন। নতুন ভাবির মুখ দেখতে হলে টাকা বের করতে হয়, তা তো ভালো করেই জানেন। রাফির কথা শুনে পাশের বাসার আন্টিরা রীতিমতো উঠে পড়েছে। থাক, আর মুখ দেখা লাগবে না। আমাদের বউ দেখা হয়ে গেছে। আন্টি, যাওয়ার সময় আপনার মেয়ে সুমাইয়ার নাম্বারটা দিয়ে যেন। না মানে আগেরটা হারিয়ে গেছে তো তাই। রাফির কথা শুনে মহিলাটা রাগে গোজগোজ করতে করতে বাসা থেকে বের হয়ে গেল। যতটুকু বুঝলাম ছেলেটা আমার দেবর। দুষ্টু হলেও ভালো, আমার সাথে জমবে। কি ভাবি কেমন দিলাম? আমি একটু হেসে বললাম, একদম ফাটাফাটি। নেক্সট টাইম কিন্তু এভাবে ফ্রিতে কাজ করব না। ঘুষ লাগবে। আমি ছেলেটার কথায় হেসে বললাম, ধন্যবাদ তোমাকে, অনেক বড় উপকার করেছো আমার। শাশুড়ি, রাফি তোর খবর আছে, দাঁড়া। বৌমা, তুমি সাদিককে নাস্তার জন্য আসতে বলো। ও, তাহলে আমার স্বামীর নাম সাদিক। বাহ, মন্দ না সুচরিতা সাদিক। আমাদের ছেলে মেয়েদের নাম রাখতে খুব বেশি একটা অসুবিধা হবে না। রুমে ঢুকতে যাব সাথে সাথে মনে হলো কিছু একটার সাথে ধাক্কা খেলাম। এমন ধাক্কা খেয়েছি আমি তো পড়েছি যেই খাম্বার সাথে ধাক্কা খেয়ে পড়েছি সেই খাম্বাটাও আমার উপর এসে পড়েছে। চোখ মেলে দেখি খাম্বাটা আর কেউ নয়, আমার জামাই সাদিক সাহেব। আপনি বারবার আমার সাথেই ধাক্কা খান কেন বলুন তো? আপনি আমার জামাই যে, তাই। কথাটা বলেই একটু দুষ্টু চোখ মারলাম। আপনি তো আস্ত একটা বেয়াদব মেয়ে। একে তো আমার উপর এসে পড়েছেন, তার উপর আবার চোখ মারছেন। শেষের পাতায় তুমি। পর্ব 07। রাইটার শান্তা ইসলাম। আপনি তো আস্ত একটা বেয়াদব মেয়ে। একে তো আমার উপর এসে পড়েছেন, তার উপর আবার চোখ মারছেন। উনাকে এভাবে বিরক্ত করতে ভালোই লাগছে। আমি কিছু না জানার ভান করে বললাম, আপনি নিজেই তো আমার উপর পড়ে আছেন, উঠছেন ও না, আবার আমাকেই দোষ দিচ্ছেন। কথাটা বলা মাত্রই উনি উঠে যেতে নিলে পায়ে পা লেগে আবার আমার উপর এসে পড়ে। আমি অট্টহেসে বললাম, এবার বলেন কার দোষ? হঠাৎ সাদিক থেমে গেলেন। নিজেকে না সরিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উনার চাহনি দেখে কিছুটা লজ্জায় পড়ে গেলাম। সাদিক আমার সামনের ছোট ছোট চুলগুলো কানে গুজে দিল। না, এবার বেশি হয়ে যাচ্ছে। আমি একটা চিমটি কেটে বললাম, কি আমার প্রেমে পড়ে গেলেন নাকি? কথাটা বলা মাত্রই মনে হলো সাদিকের মুখ কালো মেঘে ডেকে গেছে। সাদিক তাড়াহুড়ো করে আমার উপর থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। কি হলো? সাদিক কি আমার দুষ্টুমিতে রাগ হয়েছে? হয়তো রাগ হয়েছে। সুচরিতার হাসিটা দেখে কি যে হলো আমার।
আমি ওর দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না। না না, এভাবে চলতে দেওয়া যাবে না। ওকে সত্যিটা বলতে হবে। ওর সত্যিটা জানার অধিকার আছে। না চাইলেও ও এখন আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। এভাবে অন্ধকারে রেখে আমি ওকে ঠকাতে পারবো না। সাদিক সেই যে কখন বাসা থেকে বের হয়েছে এখনো আসেনি। আমার শাশুড়ি 2 কাপ চা নিয়ে রুমে আসলো। আমি উনাকে দেখে দাঁড়িয়ে গেলাম। দাঁড়াতে হবে না মা। আমাকে তোমার মায়ের মতোই ভাবতে পারো। আমি উনার কথায় শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্বোধন দিলাম, কিন্তু নিজের মার মতো কি অন্যের মাকে এত সহজে আপন ভাবা যায়? আমার এখনো মনে আছে ছোটবেলায় যখন মা রাগ করত তখন বাবার কারণে আমাদের মারতে না পেরে মা জিনিসপত্রের উপর রাগ ঝাড়ত। আর যখন মার সাথে কথা বলতে যেতাম মা বলতো, তোদের মা মরে গেছে, আমি তোদের মা না, আমাকে মা ডাকবি না। তখন আমিও মজা করে বলতাম, আচ্ছা আন্টি রাগ কইরেন না। এই কথা শুনে মা আরো রেগে যেত। বিয়ের পর সবকিছুই বদলে যায়, এমনকি বাবা মা পর্যন্ত। কিন্তু সব কি সহজে মানিয়ে নেওয়া যায়? আমার শাশুড়ি আমার হাতে 1 কাপ চা ধরিয়ে বলল, আমাদের তেমন একটা কথা হয়নি। ভাবলাম কথা বলে আগে দুজন একটু ফ্রি হই। আমার কোনো মেয়ে নেই, 2 ছেলে, তুমি এসে আমার মেয়ের কমতি পূরণ করে দিয়েছ। আমি তোমাকে শুধু আমার বউ হিসেবে নয় মেয়ে হিসেবে চাই। উনার কথা শুনে খুব ভালো লাগছে। মানটা হালকা লাগছে। একটু আগ মুহূর্ত পর্যন্ত উনার সাথে কথা বলতে ইতস্তবোধ হচ্ছিল। কিন্তু এখন মনে হচ্ছে ফ্রিলি কথা বলতে পারবো। উনি সাদিককে নিচে ঘুমোতে দেখেছেন, না জানি আমার ব্যাপারে কি ভাবছেন, তাই সকালের কথাটা আগে ক্লিয়ার করাই ভালো। উনি চায়ের কাপে চুমুক দিল। আমিও চায়ের কাপে চুমুক দিয়ে চাটা রেখে বললাম, আসলে আজ সকালে যখন আপনি ডাকতে এসেছিলেন, কথাটা পুরো বলার আগেই উনি আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি সব জানি। এটাও জানি যে সাদিক আর তোমার বিয়েটাও ঘটনাচক্রে হয়েছে। কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি। উনি যদি আগে থেকেই জানেন যে সাদিক আর আমার মধ্যে কিছু ছিল না, অ্যাক্সিডেন্টালি ওই ঘটনাটা ঘটেছিল, তাহলে বিয়ের আগে কিছু বলেননি কেন? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আপনি যদি সব জেনেই থাকেন তাহলে বিয়েটা থামাননি কেন? বিয়েতে সম্মতিই বা দিলেন কেন? উনি এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শুধু সাদিকের জন্য। সাদিক যদি তোমার সাথে নতুন জীবন শুরু করতে পারে সেই আশায়। মা হয়ে ওকে এভাবে ধাপে ধাপে মরতে দেখতে পারবো না। উনার কথা শুনে কিছুই বুঝতে পারছি না, কিন্তু উনার চেহারায় স্পষ্ট হতাশা দেখতে পারছি, হয়তো কিছু একটা আছে, যেটা উনি আমাকে বলতে চাইছে। আমি উনার হাতে হাত রেখে বললাম, আপনি আমাকে নিজের মেয়ের দরজা দিয়েছেন, নিজেই বলেছেন ফ্রিলি কথা বলতে, কি হয়েছে আমাকে বলুন মা। উনি ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বলল, এখন তুমি শুধু পারো আমার সাদিককে বাঁচাতে। আমার সাদিক প্রতিদিন মরছে, ওর বাঁচার আশ্বাস দেখতে পারছি না। আর ওর এই অবস্থার কারণ একটাই, ওর প্রাক্তন। সাদিকের প্রাক্তন? হ্যাঁ, সাদিকের প্রাক্তন। শুনে অনেকটা অবাক হলাম। সাদিকের কোনো প্রাক্তন ছিল? যে ছেলে সব সময় চুপসে থাকে, মেয়েদের থেকে দূরে থাকে, এমনকি সবার সাথে বেশি একটা কথাও বলে না, সে ছেলে যে এককালে প্রেম করেছিল বা তারও যে একটা প্রাক্তন আছে, কথাটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি আগ্রহ নিয়ে উনার কথা শুনতে লাগলাম। সাদিকের প্রাক্তনের নাম ছিল রিয়া। কলেজ লাইফ থেকে সাদিক আর রিয়ার সম্পর্ক ছিল। রিয়া সাদিকের জীবনের প্রথম প্রেম ছিল। শুরুর দিকে ভালো গেলেও হঠাৎ একদিন রিয়া সাদিকের সাথে ব্রেকআপের কথা বলে, কারণটা অবশ্য আমি জানি না। কিন্তু সাদিক রিয়াকে খুব ভালোবাসত, সাদিক কোনো মতেই রিয়াকে ছাড়তে রাজি ছিল না। তখন থেকেই সাদিক চিন্তিত থাকত, হঠাৎ একদিন সাদিক রিয়াকে কিডন্যাপ করে। আর তার পরের দিনই রিয়ার লাশ পাওয়া যায় পাশের ব্রিজ থেকে। পুলিশ তদন্ত করে বের করে রিয়া সুইসাইড করেছিল। কিন্তু সেদিনের পর থেকে সাদিক নিজেকে দোষারোপ করে যে ওর জন্যই নাকি রিয়া মারা গেছে। আমি ওর মা, আমি ওকে চিনি, সাদিক কখনো কারো ক্ষতি করতে পারে না। জানি না সেদিন রাতে এমন কি হয়েছিল যার জন্য রিয়া সুইসাইড করেছে, কিন্তু সাদিককে যতবারই সেদিনের কথা জিজ্ঞেস করেছি সাদিক কিছু বলতে পারেনি। এর জন্য ওকে অনেক ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু ও নিজেকে দোষারোপ করতে করতে মানসিকভাবে নিজেকে গুটিয়ে নিয়েছে। ওই দুর্ঘটনা থেকে ও এখনো বের হতে পারেনি। সাদিক নিজ থেকে কখনোই বিয়ে করতে চাইতো না। তাই তোমার সাথে সাদিকের বিয়েটা আমি মেনে নেই। যাতে সবকিছু ভুলে অন্য কারো হাত ধরে আমার ছেলেটা বাঁচতে শিখে। এই 3 বছরে সাদিক রিয়ার কবর ছাড়া আর কোথাও যায়নি। এমনও দিন গেছে সাদিক রিয়ার কবরের পাশেই রাত কাটিয়েছে। আমি সবকিছু শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। একজন মানুষ এতটা ভালোবাসে কিভাবে, যার জন্য নিজেকে গুটিয়েই সারাটা জীবন পার করতে চায়?
আমি উনার হাত ধরে বললাম, চিন্তা করবেন না মা, আমি সাদিকের সাথে আছি। যেভাবেই হোক আমি ওকে ওই পরিস্থিতি থেকে বের করব। নতুন করে বাঁচতে শিখাবো। সাদিকের মা কিছু না বলে আমাকে জড়িয়ে ধরল, সেদিনের অপেক্ষা আছি মা। রাত 12টার বেশি বাজে, সাদিক এখনো ফিরেনি। খুব টেনশন হচ্ছে। সাদিকের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি, হঠাৎ দরজা খোলার শব্দে ঘুম ভাঙে, ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2টো বাজে, সাদিক এসেছে। সাদিককে দেখে আমি শোয়া থেকে ওর কাছে দৌড়ে গেলাম, সাদিক আমাকে ইগনোর করে ওয়াশরুমে যেতে চাইলে আমি সাদিকের পথ আটকে দাঁড়াই। সাদিক আজ সকালের জন্য দুঃখিত, আসলে আমি ওমনটা করতে চাইনি। আমি একটু রাগী গলায় বললাম, আমি কি সকালের কথা বলেছি? তাহলে কি অন্য কিছু বলবেন? হ্যাঁ বলবো, তার আগে আপনি না তুমি, তুমি করে বলবে বুঝেছ? আপনি এভাবে রিয়েক্ট করছেন কেন? সরুন, আমি ওয়াশরুমে যাব। কথাটা বলতে না বলতেই মেয়েটা রেগে আমার কলার চেপে ধরে। আরে কি করছেন কি? আপনি না তুমি ওকে। আচ্ছা ঠিক আছে, তুমি ছাড়ো আমার কলার, ছাড়ো। ছাড়বো না, আগে বলো সারাদিন কোথায় ছিলে? ঘরে যে তোমার একটা বউ আছে সেটা কি ভুলে গেছো? শেষের পাতায় তুমি। পর্ব 08। রাইটার শান্তা ইসলাম। মেয়েটা মনে হয় সম্পর্কটাকে সিরিয়াস ভাবে নিচ্ছে, তাই এমন কথা বলছে। আমি কলার থেকে ওর হাত দুটো সরিয়ে বললাম, সুচরিতা তুমি এই সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছ, তুমি ভালো করেই জানো আমি এই সম্পর্কে স্বেচ্ছায় জড়াইনি। আর এই সম্পর্ককে মানিয়ে নিতেও পারবো না। তাই স্বামী স্ত্রীদের মতো লেট করে আসলে টেনশন করা, না ঘুমিয়ে জেগে থাকা, এগুলো না করলেই ভালো। আমার কথায় হয়তো বা মেয়েটা আঘাত পেতে পারে, কিন্তু বাস্তবতা তুলে ধরা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। সুচরিতা কিছুক্ষণ চুপ রইল, ভাবলাম হয়তো মেয়েটা আমার কথায় কষ্ট পেয়েছে। কিন্তু সুচরিতা যে আমার কথার এই উত্তর দিবে আমি কখনো ভাবিনি। ও কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ কিছু একটা ভেবে একরাশ হাসি নিয়ে বলল, বাহ তুমি আমার নাম জানো, ও হাউ সুইট। আমি ভেবে পারছি না এই মেয়ে মানুষ নাকি অন্য কিছু। মুহূর্তের মধ্যেই মুড চেঞ্জ, ওর কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। তুমি অনেক অদ্ভুত একটা মেয়ে। কথাটা বলে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখি সুচরিতা খাবার নিয়ে বসে আছে। ওয়াশরুমে যে হিসাব নিকাশ করো নাকি? এত দেরি লাগে কেন? জলদি এসো, আমার অনেক ক্ষুধা লেগেছে। সুচরিতা প্লেটে খাবার বাড়তে বাড়তে কথাগুলো বলছিল। মেয়েটা কি পাগল হয়ে গেছে নাকি জন্মগত পাগল এটাই ভাবছি। কিন্তু ওর মুখে একটা হাসি থাকে যেটা একদম আমার হৃদয় যেয়ে আঘাত করে। দেখুন, আপনাকে একটু আগেই বললাম, আবার আপনাকে বারবার বললাম তুমি করে বলতে, এরপর আবার যদি আপনি করে ডেকেছ সেই অপরাধে থানায় কেস করে দিব। আমার ক্ষুধা নেই। কথাটা বলে যেই দুপা বাড়ালাম, পিছন থেকে কারো হাত আমার বা হাতকে আঁকড়ে ধরল। পিছু তাকিয়ে দেখি সুচরিতা, আর ওর চেহারায় সেই আঘাত করা হাসিটা। এখন থেকে আমরা দুজন একই ছাদের নিচে থাকব, কতদিন এভাবে একজন আরেকজনকে ইগনোর করব? আচ্ছা, এর থেকে ভালো না আমরা ফ্রেন্ডশিপ করে ফেলি। এতে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কও থাকবে না, আর একই ছাদের নিচে ভালো বন্ধু হয়ে থাকতে পারব। আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে ওই হাসিটা মুগ্ধ হয়ে দেখছি। কত সুন্দর করে হাসিমাখা মুখ নিয়ে কথাগুলো বলল মেয়েটা। আমি একরাশ হতাশা নিয়ে বললাম, রিয়ার মৃত্যুর পর ফ্রেন্ডশিপ সব বিসর্জন দিয়েছি। আচ্ছা, রিয়া যদি বেঁচে থাকতো তাহলে কি ও তোমাকে এভাবে আধা মরা আধা বাঁচা অবস্থায় দেখতে চাইতো? আমি কিছুক্ষণ চুপ থেকে ভাবলাম আসলেই তো রিয়া কখনোই আমাকে এই অবস্থায় দেখতে চাইতো না। কিন্তু সুচরিতা রিয়ার ব্যাপারে কিভাবে জানল? আমি কিছু বলতে যাব তার আগেই সুচরিতা আমার মুখে খাবার ভরে দিয়ে বলল, বাস আর কোনো কথা না, আমার অনেক ক্ষুধা লেগেছে। জলদি করে খাবার খেয়ে নেও, এরপর যা বলার বলো। আমারও প্রচুর ক্ষুধা লেগেছিল, তাই নাকুচি না করে খেয়ে নিলাম। আমি বিছানা থেকে একটা বালিশ উঠাতেই সুচরিতা বলল, ভুলেও আজ নিচে ঘুমানোর চেষ্টা করো না। সকাল বেলা তোমার মা তোমাকে নিচে ঘুমোতে দেখে ফেলেছিল, তুমি যেই কুম্ভকর্ণ কতবার করে ডাকলাম উঠলেই না। আর তোমার মার নজরে আমি ভিলেন হলাম। আমার ঘুমটা আসলেই খুব কড়া, একবার ঘুমোলে উঠতে খুব কষ্ট হয়ে যায়। এই যে ভাবনার জগৎ থেকে বের হন আর বালিশটা বিছানায় রেখে এক পাশে শুয়ে পড়েন। কিন্তু দুজন এক খাটে। সুচরিতা আবার সেই মলিন হাসিটা দিয়ে বলল, আমি বিছানার মধ্যে বালিশ দিয়ে দিচ্ছি। এবার ঠিক আছে? মেয়েটাকে যতটা আহাম্মক ভেবেছিলাম ততটা আহাম্মকও না। লাইট অফ করে দিয়েছি, সাদিকও পাশে শুয়ে আছে আর আমি এ পাশে। কাল রাতে নিচে ঘুমানোর কারণে হয়তো ওর কাঁধ ব্যথা হয়ে গেছে, সকালে দেখেছিলাম বারবার কাঁধ ধরে কথা বলছিল। এ দুদিনে সাদিকের প্রেমে পড়ে গেছি।
কেনই বা পড়ব না? একটা ছেলে তার সমস্তটুকু দিয়ে কিভাবে একটা মেয়েকে এতটা ভালোবাসতে পারে যে তার মৃত্যুর পরও সেই মেয়ের স্মৃতি আঁকড়েই আধমরা হয়ে বেঁচে আছে। রিয়ার প্রতি সাদিকের ভালোবাসা দেখে আমি সাদিককে ভালোবেসে ফেলেছি। যদি রিয়ার ভালোবাসার একটুকু অংশ আমি পাই তাহলে ক্ষতি কি? হঠাৎ ও পাশ থেকে সাদিক বলে উঠল, সুচরিতা তুমি রিয়ার কথা জানলে কিভাবে? আমি এ পাশে শুয়ে উত্তর দিলাম, আমি জাদু জানি, জাদু দিয়ে সবার মনের কথা জানতে পারি। কথাটা বলেই মেয়েটা খিলখিল করে হেসে দিল। মজা করছো? হয়তো মা বা রাফি তোমাকে বলেছে তাই না? সাদিককে মিথ্যা বলবো না, কারণ মিথ্যা দিয়ে কোনো সম্পর্ক গড়ে ওঠে না, তাই সত্যিটাই বললাম, ওর মা সকালে আমাকে যা যা বলেছে সব বললাম। সাদিক হতাশা জর্জরিত কণ্ঠে বলল, প্রতিটি গল্পের দুটো পার্ট থাকে, একটা যেটা আমরা চোখে দেখে থাকি, আরেকটা যেটা আমাদের চোখে পড়ে না। আমার জীবনেরও দুটো পার্ট আছে, একটা যেটা সবাই দেখেছে আর আরেকটা যেটা আমি জানি কিন্তু কেউ জানে না। আমি সাদিকের কথা শুনে লাফ দিয়ে উঠে বসলাম। সাদিক কি বলতে চাইছে, স্পষ্ট না হলেও রহস্যময়ী। আমি সাদিকের দিকে তাকিয়ে বললাম, বন্ধু ভেবে কি আমাকে সবটা বলা যায় না? সাদিক শোয়া থেকে বিছানায় হেলান দিয়ে বসে বলল, মিছে মিছে আমার জীবনের অভিশপ্ত গল্প জানতে চাইছো কেন? আমি সাদিকের হাত ধরে বললাম, সাদিক প্লিজ, আমি জানতে চাই, আমার জন্য জানাটা জরুরি, প্লিজ মানা করো না। আর কতদিন সবার থেকে সত্যটা লুকিয়ে রাখবো? এমনিতেও একদিন না একদিন সত্য প্রকাশিত হবেই। সিদ্ধান্ত নিলাম সুচরিতাকে সবটা বলবো, কিন্তু সুচরিতা আমার উপর বিশ্বাস করবে কি না এটা ওর উপর ডিপেন্ড করে। সুচরিতা রিয়া বেঁচে আছে। কথাটা বলা মাত্রই সুচরিতার চোখ দুটো বড় বড় করে বলল, কি বলছো তুমি? রিয়া বেঁচে আছে? ও যদি বেঁচে থাকে তাহলে এখন ও কোথায় আছে? আর পুলিশ কেনই বা বলল রিয়া আত্মহত্যা করেছে? সাদিক ওর ফোন থেকে রিয়ার একটা ছবি বের করে আমাকে দেখালো। রিয়া আর সাদিকের কলেজ লাইফে কিভাবে দেখা হয়েছে, কিভাবে পরিচয় হয়েছে, কিভাবে প্রেম হয়েছে, সাদিক সব খুলে বলল। তোমাদের সম্পর্কের সবকিছু ঠিক চলছিল, তাহলে রিয়া ব্রেকআপ কেন করতে চাইল? জানি না, হঠাৎ একদিন রিয়া ব্রেকআপ করার জন্য অস্থির হয়ে উঠে, কারণ জানতে চাইলে কিছু না বলে চলে যায়। রিয়াকে অনেকবার ফোন করি কিন্তু ফোন বন্ধ করে রাখতো, এমনকি সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছিল। কোনোভাবেই আমি ওর সাথে কন্ট্রাক্ট করতে পারছিলাম না। আমি রিয়াকে অনেক ভালোবাসতাম। ও আমাকে ইগনোর করছিল, এটা মেনে নিতে পারছিলাম না। তাই সিদ্ধান্ত নিলাম রিয়াকে কিডন্যাপ করব। ভেবেছিলাম কিডন্যাপ করার পর ওকে বুঝাবো, কনফেজ করাবো যাতে ও ব্রেকআপ না করে। যেই ভাবা সেই কাজ, কিডন্যাপ করে রিয়াকে আমাদের অন্য এক বাসায় নিয়ে যাই। ও ছোটার জন্য অনেক জোরাজুরি করছিল, তাই রিয়াকে চেয়ারের সাথে রশি দিয়ে বেঁধেছিলাম, যার কারণে ওর হাত অনেকটা ছিলে যায়। একটা পর্যায়ে আমি ওর কাছে আমার ভালোবাসার ভিক্ষা চাই, যাতে ও আমাকে ছেড়ে না যায়। রিয়া শুধু বলেছিল ও আমাকে ভালোবাসে, কিন্তু আমাদের বিচ্ছেদ ছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই। আমি রিয়ার হাত খুলে মলম লাগিয়ে দিয়েছিলাম আর ওকে জড়িয়ে ধরেছিলাম, এরপরে কি হয়েছে আমার আর মনে নেই। সকালে হুঁশ আসলে উঠে দেখি আমি ফ্লোরে পড়ে আছি, চেয়ারে রিয়া নেই। আমি ওকে অনেক খুঁজি কিন্তু বাসায় কোথাও ওকে পাইনি। অবশেষে রাস্তায় খুঁজতে বের হলে শুনতে পাই রিয়ার মতো একজন নাকি ব্রিজ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। কথাটা শোনা মাত্রই আমার শরীরের সব শক্তি যেন নিমিষেই হারিয়ে যায়। কিন্তু মনের এক কোণায় এতটুকু বিশ্বাস ছিল যে রিয়া আত্মহত্যা করতে পারে না। অনেক কষ্টে ডেড স্পটে যেয়ে দেখি একটা লাশ পড়ে আছে, একদম রিয়ার মতো, উপর থেকে নিচে পোড়ায় লাশটার চেহারা থেতলে গেছে। রিয়ার পরনে যেই জামা ছিল মেয়েটার পরনেও সেই জামা ছিল। বডি পুরো রিয়ার মতোই দেখতে, কিন্তু আমি জানি ওটা রিয়া না। তুমি কিভাবে এত শিওর হয়ে বলছো ওটা রিয়া না? সাদিক একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, কারণ রশি বাঁধার কারণে রিয়ার হাতে দাগ হয়ে গিয়েছিল, কিন্তু ওই লাশটার হাতে কোনো দাগ ছিল না। তার মানে কি সত্যিই রিয়া বেঁচে আছে? জানি না, সব ঘোলাটে মনে হয়। মাঝে মাঝে মনে হয় রিয়া বেঁচে আছে, আবার মাঝে মাঝে মনে হয় আমার কারণেই হয়তো রিয়া আত্মহত্যা করেছে, আমি একজন খুনি। কথাটা বলার সাথে সাথেই সাদিক ওর হাত দিয়ে ওর মাথাটা চেপে ধরে। আমি সাদিকের এই অবস্থা দেখে কিছুটা ভয় পেয়ে যাই। সাদিক, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? সাদিক কিছু বলছে না, মাথাটা ধরা অবস্থায় ছটফট করতে করতে বিছানা থেকে পড়ে গেল। আমি এই অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, চিৎকার করে সাদিকের নাম নিলাম। আমার চিৎকার শুনে সাদিকের মা আর রাফি আমাদের রুমে আসে। সাদিককে ইনজেকশন দেওয়া হয়েছে, ও এখন ঘুমিয়ে আছে। প্যানিক অ্যাটাক হয়েছিল। সাদিকের নাকি মাঝে মাঝেই এমন প্যানিক অ্যাটাক হয়। একটু আগেই সবাই রুম থেকে চলে গেল। আমি সাদিকের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
সাদিক হয়তো তোমার জীবনের প্রথম পাতায় রিয়া ছিল, কিন্তু এখন থেকে আমি তোমার জীবনের শেষের পাতা হতে চাই। আমাকে কি তোমার জীবনে একটু জায়গা দিবে? আমাকে কি রিয়ার ভালোবাসার একটু অংশ দিবে? তোমার জীবনে যদি বিন্দু পরিমাণ জায়গা করে নিতে পারি তাহলে হয়তো আমার জীবন পূর্ণতা পাবে। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ দিয়ে আষাঢ়ের মেঘ নেমে এলো। আমি সাদিককে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে সাদিকের গঙ্গানির শব্দে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি সাদিক ছটফট করছে। শেষের পাতায় তুমি। পর্ব 09। রাইটার শান্তা ইসলাম। সাদিক, কি হয়েছে তোমার? সাদিক, সাদিক। কিছুক্ষণ পর সাদিক স্বাভাবিক হয়। আবার প্যানিক অ্যাটাক হয়েছিল। সাদিককে এভাবে দেখে খুব খারাপ লাগছে। যেভাবেই হোক ওকে এই ট্রমা থেকে বের করতে হবে। সাদিকের মস্তিষ্ক থেকে রিয়ার স্মৃতি একেবারে মুছে ফেলতে হবে। সাদিক টানা দুদিন অসুস্থ ছিল। বিছানা থেকে ভালো করে উঠতে পারেনি। দিন যত যাচ্ছে সাদিকের সাথে তত ক্লোজ হওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এই যে আর কদিন এভাবে মরা মুরগির মতো শুয়ে থাকবে? উঠো, জলহস্তির মতো শরীরটাকে একটু নাড়াচাড়া দেও। সাদিক আমার কথা শুনে অবাক হয়ে বলল, সুচরিতা, তোমার মাথা ঠিক আছে? আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে তোমার জলহস্তি মনে হয়? আমার তো সব অ্যাঙ্গেল দিয়েই তোমাকে জলহস্তি মনে হয়। বিয়ের একটা মাস পার হয়ে গেল আর তুমি শুয়ে বসে দিন পার করছো। আমার বান্ধবীরা আমাকে জিজ্ঞেস করছে তোর জামাই কি করে। এখন আমি কি জবাব দেই? আমার জামাই একজন অলস প্রাণী, জলহস্তির মতো সারাদিন বিছানায় গড়াগড়ি করে আর শুয়ে থাকে। তোমাকে বিছানায় জাগা দেওয়াটাই উচিত হয়নি আমার। এক্সকিউজ মি, বিছানাটা আমার আর তুমি আমাকেই আমার বিছানায় জায়গা না দেওয়ার হুমকি দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, আজ এপার না হয় ওপার হবে। সুচরিতাকে দেখে মনে হচ্ছে ওর মাথা চটে আছে। এই ভালো থাকে আবার এই গরম হয়ে যায়। মেয়েটার মুডের কোনো ভেলিভিশন নেই। কখন ভালো মুডে থাকে কখন খারাপ মুডে থাকে বোঝা মুশকিল। অবশ্য মুশকিল হবে নাই বা কেন, পৃথিবীর সব মেয়েদেরই মন বুঝা মুশকিল। এদের মন বুঝার কোনো মেশিন থাকলে ভালো হতো। আমি মা আর সুচরিতার উপর মেশিনটা অবশ্যই ট্রাই করতাম। কথাটা ভাবতেই হাসি পাচ্ছে। কি হলো, তুমি এমন মুচকি মুচকি হাসছ কেন? ভূতে ধরল নাকি? এমনিই হেসেছি, হাসাটাও কি অপরাধ হয়ে গেল নাকি? সুচরিতা আলমারি থেকে সাদা শার্ট আর প্যান্ট বের করে বলল, হয়েছে, আর হাসতে হবে না, যাও যে রেডি হয়ে নেও। আগেই বলেছিলাম মেয়েদের মন বুঝা বড়ই মুশকিল। মেয়েটা কি করতে চাইছে কিছু বুঝতে পারছি না। হঠাৎ রেডি হতে বলল কেন? সুচরিতার হাত থেকে শার্টটা নিয়ে বললাম, কেন রেডি হয়ে কোথায় যাব? ইন্টারভিউ দিতে। কি ইন্টারভিউ দিতে? হ্যাঁ ইন্টারভিউ, এতে এত অবাক হওয়ার কি আছে? অবাক হব না? কোন ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? আমি কেন ইন্টারভিউ দিব? সুচরিতা আমার হাতে প্যান্টটাও ধরিয়ে দিয়ে বলল, জবের জন্য ইন্টারভিউ দিতে যাবে? আমি আগে থেকেই অ্যাপ্লাই করে রেখেছি। কিন্তু কেন? সুচরিতা ঠেলে ওয়াশরুমে ঢুকোতে ঢুকোতে বলল, কেন মানে সারা জীবন কি বেকার থাকার ইচ্ছে আছে নাকি? ইন্টারভিউয়ের জন্য সুচরিতা অনেক জোরাজুরি করল। তাই বাধ্য হয়ে ইন্টারভিউ দিতে যেতে হলো। বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের ফ্যাক্টরিটা মামা দেখাশোনা করে। মূলত ওখান থেকেই কিছু আসে যেটা দিয়ে সংসারটা চলে আসছে। রিয়া মারা যাওয়ার পর নিজেকে একটা রুমের মধ্যে বন্দী করে নিয়েছিলাম। আমার আশেপাশে যে আমার পরিবার আছে, তাদের প্রতিও আমার একটা দায়িত্ব আছে, সেটা ভুলে গিয়েছিলাম। বাসা থেকে বের হতেই ফোনে একটা মেসেজ আসলো। অন করে দেখি সুচরিতা মেসেজ পাঠিয়েছে, ইন্টারভিউয়ে যদি সিলেক্ট না হও তাহলে রাতের খাবার বন্ধ। আর বিছানায়ও শুতে দিব না। বেস্ট অফ লাক জলহস্তি। কিছুক্ষণ পর মা আর রাফিরও মেসেজ আসলো, বাবা ভালো করে ইন্টারভিউ দিস, ফকিরের কাছে 5 টাকা মানত করেছি। রাফি মেসেজ পাঠিয়েছে, ভাইয়া ইন্টারভিউয়ে যদি টিকে যাস তাহলে ছোটবেলার চিপসের মধ্যে পাওয়া সেই পান্ডাটার অর্ধেক মাথা ফিরত দিব। তার সাথে রেলগাড়ির সেই চুরি করা নাটটাও ফিরত দিব। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সুচরিতা যে পাগল তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু সুচরিতার সাথে থাকতে থাকতে আমার মা আর ভাইও যে পাগলদের খাতায় নাম লিখিয়েছে তা জানা ছিল না। ইন্টারভিউ শেষে রাত করে বাড়িতে ফিরলাম। একই দরজা খোলা, এত কেয়ারলেস ভাবে দরজাটা খুলে রেখেছে কেন? চোর ডাকাত ঢুকে পড়লে কি হতো? বাসায় ঢুকতেই দেখি অন্ধকার। এমন অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পারছি না। মামা, মা, সুচরিতা, সুচরিতা এতবার ডাকছি, কারোরই সাড়া পাচ্ছি না। কোনো বিপদ হলো না তো? হঠাৎ পায়ের মধ্যে কিছু একটা বাঁধল। পা দিয়ে নাড়া দিতেই ফটাস করে আওয়াজ হলো। মনে হচ্ছে কোনো বোমা ফেটেছে। সাথে সাথে পুরো ঘরের লাইট জ্বলে ওঠে।
হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডেয়ার সাদিক, হ্যাপি বার্থডে টু ইউ। শাওন, ঈশা আর তানিয়াও এসেছে দেখছি। একসাথে সবাই চেঁচিয়ে আমাকে উইশ করছে। আর আমি পাগলের মতো হা করে ভাবছি একটু আগে কি হলো। রাফি, কিরে এখনো দাঁড়িয়েই থাকবি নাকি কেকটা কাটবি? আজ আমার জন্মদিন ছিল কিন্তু আমি নিজেই জানি না। 3 বছর ধরে নিজেকে এতটা গুটিয়ে নিয়েছিলাম, জীবনের মূল্যবান অনেক কিছুই হারিয়ে ফেলেছি। আমি কেকটা কেটে মা আর রাফিকে এক পিস খাইয়ে দেই। সবাইকে একসাথে এভাবে দেখে ভালো লাগছে। অনেক দিন পর মন খুলে আনন্দ করলাম। সাদিক, বৌমাকে খাওয়াবি না? ওই তো তোর জন্য সবকিছু আয়োজন করলো। রাফি ভাইয়া, তুই কি লজ্জা পাচ্ছিস না? সুচরিতা সব আয়োজন করেছে। কথাটা শুনে ওর দিকে তাকাই। সুচরিতা এক কোণায় দাঁড়িয়ে আছে। এখন খেয়াল করলাম ও আজ শাড়ি পরেছে। কেকটা খাইয়ে দিব কি না ভাবছি। জিনিসটা ওর ভালো নাও লাগতে পারে। কেক খাইয়ে দেওয়ার কথাটা ঘুরিয়ে বললাম, নানি আসেনি কেন তানিয়া? ওই বুড়ি আসেনি কেন? আমি কিভাবে বলবো উনাকে, যে জিজ্ঞেস করো। কথাটা বলে তানিয়া খাওয়াতে মন দিল। ঈশা, কি দরকার এই ভালো সময়টায় ওই বুড়ির কথা মনে করিয়ে দেওয়ার? ভেবেছিলাম যাওয়ার সময় একটা ইঁদুর মরা বিষ নিয়ে যাব, বুড়ির গুলের কোটায় মিলিয়ে দিব। ঈশার কথা শুনে সবাই অট্টহাসিতে মেতে ওঠে। সুচরিতাকে দেখতে পারছি না। ওকে একটা ধন্যবাদ জানানোর ছিল। মাকে জিজ্ঞেস করলাম ও নাকি রান্নাঘরে। আমি রান্নাঘরে যেয়ে দেখি সুচরিতার চোখে পানি। সুচরিতা! আমার ডাক শুনে ও একটু চমকে উঠল। চোখ মুছতে মুছতে বলল, তোমার কিছু লাগবে? তোমার চোখে পানি কেন? ওহ পানি, পিঁয়াজ কাটছিলাম তো তাই। আমি পকেট থেকে রুমাল বের করে সুচরিতার হাতে দেই আর ওকে ধন্যবাদ বলে ওখান থেকে চলে আসি। শাওন, রাফি আর আমি ছাদে বসে আড্ডা দিচ্ছি। রাফি একটা মদের বোতলে 7 আপ ভরে নিয়ে এসেছে। আমরা আগে প্রায়ই এভাবে মজা করতাম, মদের বোতলে 7 আপ খেলে অন্য একটা ফিলিংস আসে। মনে হয় সত্যি সত্যি মদ খাচ্ছি। একবার রাফিকে পাশের ফ্ল্যাটের এক আঙ্কেল থাপ্পড় মেরেছিল, অবশ্য সে তখন মাতাল ছিল। শাওনও তখন আমাদের এখানে থাকত। শাওন, রাফি আর আমি মিলে মদের বোতলে মুতে উনাদের দরজার সামনে গিফটের মতো বোতলটা সাজিয়ে রেখেছিলাম। দেখে বোঝা যাচ্ছিল না যে ওটায় মদ না অন্য কিছু। মাতালকে মদ দেখালে সে কি তা না খেয়ে পারে? লোকটা ওই বোতল খেয়ে 3 দিন হসপিটালে ছিল। কথাটা মনে পড়তেই সবাই মিলে হেসে দিলাম। শাওন এক মুঠ চানাচুর নিয়ে বলল, ভাই আগের দিনগুলো ভালোই ছিল, বাঘ ছিলাম বিয়ের পর, নিজেকে এখন বিড়াল বিড়াল মনে হয়। রাফি 7 আপ খেতে খেতে বলল, কেন ভাই, ঈশা ভাবি কি তোমাকে বেশি জ্বালায়? শাওন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, জ্বালায় মানে আমার বুকটা চিরে দেখ, এখানে শুধু তেজপাতা পাবি, কলিজা ফেফসা কিছুই নেই। আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে। রাফি, শুধু তুমি না ভাই, আমিও আছি। তানিয়া আমার জীবনে আসার পর থেকে জীবনটা শুধু তেজপাতা না, আদা রসুন গুঁড়ামশলা সব হয়ে আছে। রাফি, তোর সাথে সুচরিতার ছোট বোনের চক্কর চলছে? হ্যাঁ, সেদিন তানিয়াকে চিঠিটা আমিই দিয়েছিলাম আর প্রেম শুরু হয় সাদিক ভাইয়ার বিয়ের দিন। এটা তুই কি করেছিস রাফি? সুচরিতা জানতে পারলে আমাকে আস্ত গিলে খাবে। এর আগে শুধু গালে চড় মেরে ছেড়ে দিয়েছিল, এবার কি করে আল্লাহ মালুম। এরা 3 বোন একই ঘাটের মাঝি। কিন্তু বউয়ের রাগ থেকে বাঁচার জন্য নিনজা টেকনিক আছে। শাওনের কথা শুনে রাফি বোতলটায় চুমুক দিয়ে বলল, কি টেকনিক ভাই, আমাকেও একটু বলো। শাওন, তুই পিচ্ছি মানুষ, তোকে বলা যাবে না। এটা শুধু বিবাহিতদের সিক্রেট। রাফি শাওনকে অনেক রিকোয়েস্ট করায় শাওন মুখ খুলল। ঈশা যখনই রেগে যায় শাওন নাকি চুমু খেয়ে রাগ কমায়। এতে ঈশার রাগ নাকি পানিতে মিশে যায়। শাওনের কথা রাফি তাচ্ছিল্য সুরে বলল, এইটা তোমার বিবাহিত মানুষদের কথা? এখন পর্যন্ত কতবার তানিয়াকে লিপকিস করেছি হিসাব নেই। রাফির কথা শুনে আমি আর বসে থাকতে পারলাম না। বসা থেকে উঠে বললাম, সর্বনাশ রাফি, এটা তুই কি করেছিস? সুচরিতা জানতে পারলে আমার কল্লা কাঁচা চিবিয়ে খাবে। রাফি ভাই, তুমি এত চিন্তা করছো কেন? ভাবি রেগে গেলে শাওন ভাইয়ের টেকনিক কাজে লাগাবে তাহলেই হবে। পাগল হয়ে গেছিস তুই? আমি সুচরিতাকে লিপ কিস করব? তুই এমন ভাবে বলছিস যেন এখনো কিছু করিসনি। আমি মাথার চুল চুলকাতে চুলকাতে বললাম, হ্যাঁ মানে আসলে আমি এখনো কিছু করিনি। আমার কথা শুনে রাফির হাত থেকে বোতলটা পড়ে যায় আর শাওনের হাত থেকে চানাচুরের প্লেট। দুজন আমার দিকে কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে বলল, তুই এখনো ভার্জিন আছিস? শেষের পাতায় তুমি। পর্ব 10। রাইটার শান্তা ইসলাম। তুই এখনো ভার্জিন আছিস? তোকে তো অস্কার ছুড়ে মারা উচিত। শুধু অস্কার না, তোর নাম স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত।
রাফি আর শাওন আমাকে নিয়ে অনেকক্ষণ মজা করল। আর আমি বোকা প্রাণী, ওদের মজার কোনো উত্তরও দিতে পারলাম না। আজ ওরা যাবে না, অনেক রাত হয়েছে, তাই আমাদের এখানেই থাকবে। ঈশা আর তানিয়া সুচরিতার সাথে আমাদের রুমে ঘুমাবে। আমি, শাওন আর রাফি একসাথে রাফির রুমে ঘুমাবো। রাফি, সাদিক ভাই আর যাই করো, ঘুমের মধ্যে আবার চিৎকার করে উঠো না। তোমার এই জিনিসটা খুব ভয়ঙ্কর। রাফি বিছানা করতে করতে কথাগুলো বলল। রাফির কথা শুনে শাওন আমার থেকে একটু দূরে সরে বলল, আয় হায় সাদিক, তোর সাথে আবার জিন ভূত আছে নাকি? আমি আয়াতুল কুসরি পুরোটা জানি না। আরে না, কি যে বলিস, এখন আর রাতে চিৎকার করে উঠি না, প্যানিক অ্যাটাকটাও বেশি হয় না। রাফি ভাইয়া, সত্যি বলছিস? তার মানে তুই আস্তে আস্তে ভালো হচ্ছিস? সাদিক, তেমন কিছু না, সুচরিতা থাকে যে তাই। কথাটা অর্ধেক বলে থেমে গেলাম। শাওন রাফিকে পানির খালি গ্লাসটা হাতে ধরিয়ে পানি আনতে বলল। রাফি রুম থেকে বের হতেই শাওন আমাকে বলল, তুই কি এখনো রিয়াকে নিয়ে পড়ে আছিস? শাওনের কথায় আমি শোয়া থেকে উঠে বসে বললাম, তুই কি বলতে চাইছিস রিয়াকে নিয়ে পড়ে আছি মানে? রিয়া আমার ভালোবাসা, আমি ওকে ভালোবাসি। রিয়াকে আমি কখনো ভুলতে পারবো না। আর কেউ ওর স্থানও নিতে পারবে না। কথাটা বলা শেষ করতেই পিছন থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেলাম। পিছনে তাকিয়ে দেখি ফুলদানি পড়ে আছে আর পাশে দাঁড়িয়ে আছে সুচরিতা। ছলছল চোখে সুচরিতা বলল, ঘুমানোর আগে ওষুধটা খেয়ে নিও। টেবিলে ওষুধ রেখে এক প্রকার দৌড়েই সুচরিতা রুম থেকে বের হয়ে গেল। সুচরিতার কি হলো? আমি দেখে আসছি। যেই বিছানা থেকে উঠতে যাব শাওন আমার হাত ধরে বলল, মেয়েটাকে আর কত কষ্ট দিবি? শাওন, তুই কি বলছিস? আমি সুচরিতাকে কষ্ট দিব কেন? হ্যাঁ, তুই সুচরিতাকে কষ্ট দিচ্ছিস, নিজেও কষ্ট পাচ্ছিস, ওই মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। কেন? কোন কারণে এত কষ্ট? রিয়ার জন্য? কোন রিয়া, যার এখন কোনো অস্তিত্বই নেই, সেই রিয়া করে নিজেও কষ্ট পাচ্ছিস, নিজের স্ত্রীকেও কষ্ট দিচ্ছিস। গ্রো আপ সাদিক, তুই শুধু নিজের জীবনকে থামিয়ে রাখিসনি, তোর সাথে ওই মেয়েটার জীবনটাও থামকে আছে। তুই রিয়াকে নিয়ে এতটা ডুবে আছিস, সুচরিতার কথাটা একবারও ভাবিসনি। মেয়েটাকে কখনো ওর স্ত্রীর মর্যাদা দেসনি। শাওনের কথায় আমি মাথা নিচু করে বললাম, সুচরিতা আর আমি শুধু ভালো বন্ধু, স্বামী স্ত্রীর মতো আমাদের মধ্যে তেমন কিছু নেই, সুচরিতাই বলেছে। তুই কি সুচরিতার চোখে তোর জন্য ভালোবাসা দেখতে পাস না? আমাকে একটা কথা বল, মেয়েটা যদি তোকে নাইবা ভালোবাসে, তাহলে তোর মতো একটা আধমরা ছেলের সাথে কেন আছে? ও তোকে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করতে পারত। বিয়ের এতগুলো দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো কেন ও তোর কাছে পড়ে আছে? শাওনকে জবাব দেওয়ার মতো কোনো উত্তর আমার কাছে নেই। ওর প্রতিটি কথা সত্যি। সুচরিতা এখনো কেন আমার কাছে পড়ে আছে? বন্ধুত্বের খাতিরে নাকি সত্যিই সত্যিই ভালোবাসার টানে? সুচরিতা কি সত্যিই আমাকে ভালোবাসে? শাওন, সাদিক মেয়েটার ব্যাপারে একটু ভাব। তোদের দুজনের জীবন আবার নতুন করে শুরু কর। তোর জন্য না হলেও অন্তত ওই মেয়েটার জন্য। আমি শাওনের কথার কোনো জবাব দিলাম না। শুধু শুনলাম। এই শুন, আমি কিন্তু মধ্যে ঘুমাবো, এই সিটটা আমার। হ্যাঁ, তুই মধ্যে ঘুমাবি আর আমাদের দুজনকে কোলবালিশ বানাবি। এই তানিয়া, সুচরিতা কোথায় রে? সেই কখন থেকে ওকে দেখছি না। হ্যাঁ, আমিও ওকে দেখছি না। এমন সময় জানালা দিয়ে একটা ডিল মারার শব্দ হলো। ঈশা দেখতে চাইলে তানিয়া আটকে দেয়। আমি দেখছি, ঈশাপু তুই ঘুমা। তানিয়া জানালায় যেয়ে দেখে রাফি ওকে ডাকছে। যান, জলদি বের হও। তানিয়া হাতের ইশারায় বলল, আসছি। রাফি ঠোঁট দুটো উঁচু করে চুম্মা দিয়ে চলে গেল। অনেক চেষ্টা করছি ঘুমানোর, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। পাশে শাওন নাক ডেকে ঘুমাচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে, রাফি এখনো পানি নিয়ে আসেনি। আমি শুয়ে শুয়ে সুচরিতার কথা ভাবছি। মেয়েটা আমার জীবনে আসায় অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে। যেই ছেলেটা রুমের এক কোনায় বসে কাঁদত, সে ছেলেটা এখন হাসতে শিখেছে শুধু ওর জন্য। সুচরিতাকে দেখতে ঘুম ইচ্ছে করছে। আমি আর থাকতে পারলাম না, বিছানা থেকে উঠে সুচরিতাকে খুঁজতে লাগলাম। ঈশা বলল, সুচরিতা নাকি ওখানে নেই। হয়তো ছাদে গেছে। আমি 1 পা 2 পা করে ছাদের দিকে এগোতে লাগলাম। ছাদে পৌঁছে যা দেখলাম, আমার চোখ উল্টে গেল। রাফি আর তানিয়া চুমু খাচ্ছে লিপ টু লিপ। সর্বনাশ, সুচরিতা জানতে পারলে আমাকে আস্ত গিলে খাবে। আমি ওদের ধমক দিয়ে বললাম, এসব কি করছিস তোরা? আমার কথা শুনে দুজন দুদিকে সরে গেল। এমন সময় পিছন থেকে সুচরিতার কণ্ঠ ভেসে এলো, কি হয়েছে? পিছনে তাকিয়ে দেখি সুচরিতা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সুচরিতা আমার পিছনে দাঁড়িয়েছিল। সু 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 সুচরিতা, কি হয়েছে? তুমি এভাবে আটকে আটকে কথা বলছো কেন?
আর তোরা দুজনই বা এত রাতে ছাদে কি করছিস? আ আ আসলে আপু আমরা তিনজন মিলে ট্রুথ ডেয়ার খেলছিলাম। কি দুলাভাই বলেন ট্রুথ ডেয়ার খেলছিলাম? তানিয়া ইশারা দিয়ে সাদিককে মিথ্যা বলতে বলল। সাদিকও তানিয়ার কথায় তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আমরা তো ট্রুথ ডেয়ারই খেলছিলাম। এত রাতে ছাদের মধ্যে কিসের ট্রুথ ডেয়ার? রাফি দৌড়ে এসে সাদিকের কানে বলল, ভাই এইবার বাঁচিয়ে নে। কিছু একটা কর। আমি তানিয়াকে নিয়ে নিচে নেমে যাচ্ছি আর ভাবি বেশি প্রশ্ন করলে শাওন ভাইয়ের নিনজা টেকনিক কাজে লাগিয়ে চুমু দিয়ে দিবি। কথাটা বলেই রাফি আমার কাছ থেকে সরে গেল। এরা দুজন ফাঁসবে ফাঁসবে আমাকেও ফাঁসাবে। এই তোমরা ফিসফিসিয়ে কানে কানে কি বলছো? সন্দেহ লাগছে কিছু তো একটা ঘটেছে। কথাটা শেষ হতে না হতেই আমি সুচরিতার হাত দুটো ধরে ওর চোখে চোখ রেখে বললাম, সুচরিতা তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এই ফাঁকে রাফি তানিয়াকে নিয়ে চমপট দিল। আমি সুচরিতার হাত ধরে ভাবছি কি বলবো। সাদিক কিছু হয়েছে? তুমি এত ঘামছো কেন? কি বলি এখন? চুমু দিব? চুমু দিলে আবার যদি থাপ্পড় মেরে বসে। সুচরিতার ঠোঁটের দিকে তাকিয়ে ভাবছি চুমু দিব কি দিব না। সাদিক, কি হলো? তুমি ঠিক আছো? না ইয়ে মানে, সুচরিতা। হ্যাঁ বলো আমি শুনছি। সুচরিতা, হ্যাঁ বলো। আসলে মানে সুচরিতা। থাকো তুমি তোমার ইয়ে মানে আসলে নিয়ে। আমি চললাম। কথাটা বলে যেই দুপা বাড়ালাম সাদিক পিছন থেকে আমার বা হাত ধরে হেঁচকা টান দিয়ে আমাকে ঝাপটে ধরল। এই প্রথম সাদিক আমাকে ওর এত কাছে টেনে নিয়েছে। আমার হৃৎপিণ্ডের স্পিড বেড়ে যাচ্ছে। সাদিকের চোখ থেকে চোখ সরাতে পারছি না। অনেক কষ্টে নিজেকে সংযত করে বললাম, সাদিক, কি করছো? সুচরিতা তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। সুচরিতা আমি তোমাকে। তুমি আমাকে? এতদিনের অপেক্ষা মনে হচ্ছে আজ শেষ হবে। সাদিক হয়তো বলবে ও আমাকে ভালোবাসে। আমার জীবনের সেই দিনটা আজ এসে পড়েছে। আমি তোমাকে। বলো সাদিক তুমি আমাকে? আমি তোমাকে ইয়ে মানে তোমাকে চাঁদ, চাঁদ দেখাতে চাই। আজকের চাঁদটা কত সুন্দর দেখেছো। কথাটা বলা মাত্রই সুচরিতা আমাকে ধাক্কা দিয়ে ওর কাছ থেকে সরিয়ে বলল, নিকুচি করেছি তোমার চাঁদের। থাকো তুমি তোমার চাঁদ নিয়ে। সুচরিতা ছাদ থেকে চলে গেল। আর আমি কপালে হাত দিয়ে ভাবছি এটা আমি কি করলাম। আমি তোমাকে বের হলো কিন্তু ভালোবাসি শব্দটা আর বের হলো না। নিজেকে ওবায়দুল কাদেরের মতো মনে হচ্ছে। অর্ধেক কথা বলতে পারলেও অর্ধেক ঝুলে থাকে। রুমে যেতেই রাফি আমাকে চেপে ধরে, কি হয়েছে চুমু খেয়েছিস? ছাতার মাথা কিছুই হয়নি। কিছু বলতেও পারিনি কিছু খেতেও পারিনি। শেষের পাতায় তুমি। পর্ব 11। রাইটার শান্তা ইসলাম। ছাতার মাথা কিছুই হয়নি। কিছু বলতেও পারিনি কিছু খেতেও পারিনি। রাফি আমার কাঁধে সান্ত্বনা দিয়ে বলল, আগেই বুঝে গেছিলাম তোর কিস সম্পর্কে ধারণা নেই। তোকে শিখাতে হবে কিস কিভাবে করতে হয়। ছোট ভাই এখন বড় ভাইকে চুম্মু খাওয়ার টিউটোরিয়াল দিবে কি দিন এলো। এমন লাথি মারব উগান্ডা যে পড়বি। সর এখান থেকে। রাতে আর ঘুম হলো না। একে তো সুচরিতার টেনশন, দুইয়ে শাওনের গ্যাসের প্রবলেম। কতক্ষণ পর পর একটা করে বোমা ছাড়ছে। ছি কি বিছড়ি গন্ধ। যেই পরিমাণ বিরিয়ানি আর কেক গিলেছে 1 সপ্তাহ না খেলেও চলবে। রাফির নাকে কি গন্ধ যায় না। এত গন্ধের মধ্যে ঘুমাচ্ছে কিভাবে ছেলেটা এটাই বুঝতে পারছি না। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি আমি বিছানার নিচে পড়ে আছি আর মহারাজ দুটো চেগিয়ে খাটে ঘুমোচ্ছে। আমি এত তাড়াতাড়ি উঠার বান্ধা না কিন্তু আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। ডাইনিং রুমের সামনে যেতেই কিছু শুনতে পেলাম। ঈশা সুচরিতার হাতে খাবারের প্লেট দিচ্ছিল আর বলছিল, শাওন বলেছে তাড়াতাড়ি বাচ্চা নিবে। আগে থেকেই বেবির জন্য সব প্ল্যানিং করে রেখেছে। সেদিনও নাকি এক জোড়া ছোট ছোট জুতো আর মোজা নিয়ে এসেছিল। সুচরিতা তোর আর সাদিকের প্লেন কি? কবে বাচ্চা নিছিস? ঈশার কথা শুনে সুচরিতা কোনো জবাব দেয় না। একটা বাটি নিয়ে কিছু আনার ভান করে রান্নাঘরে চলে যায়। আমি সুচরিতার পিছু যাই। রান্নাঘরে যেয়ে দেখি মেয়েটা কাঁদছে। আমার জন্য আজ সুচরিতার এই অবস্থা। বেচারি কাউকে কিছু বলতেও পারে না সইতেও পারে না। আমি একজন অক্ষম স্বামী, নিজের স্ত্রীকে দুঃখ ছাড়া আর কিছুই দেইনি। দুঃখের দিন শেষ সুচরিতা তোমাকে আর কাঁদতে হবে না। কথাগুলো আনমনে ভাবছিলাম হঠাৎ সুচরিতা আমাকে দেখে ফেলে। তুমি কখন উঠলে? এই তো একটু আগে। বাহ আজ তাড়াতাড়ি উঠে গেছো। টেবিলে বসে পড়ো নাস্তা লাগিয়ে দিচ্ছি। কথাটা বলে সুচরিতা আমাকে ক্রস করে যেতে নেয়। আমি পিছন থেকে ওর হাতটা ধরে নেই। তুমি আবার কাঁদছো? কই কাঁদছি? ওর চোখে কিছু একটা চলে গিয়েছিল তাই।
তুমি মিথ্যেটাও ভালো করে বলতে পারো না সুচরিতা। আরে কি মিথ্যা বললাম? এমন সময় তানিয়া রান্নাঘরে এসে পড়ে, তাই সুচরিতা আর আমার মধ্যের কথাটা ওখানেই থেমে যায়। নাস্তার টেবিলে তানিয়া আর রাফি একসাথে বসতে নিলে আমি ওদের মধ্যে বসে পড়ি, তাই তানিয়া অপোজিট সাইডে বসে। এদের প্রেম কাহিনীর জন্য একদিন আমাকে ফাঁসি খেতে হবে। তোরা আরো কয়েকটা দিন থেকে গেলে ভালো হতো। মার কথায় রাফি উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ তানিয়া, মানে সবাই আরো কয়েকটা দিন থেকে গেলে ভালো হতো। হঠাৎ টের পেলাম আমার পায়ের পাশে কিছু একটা নাড়াচড়া করছে, নিচে তাকিয়ে দেখি তানিয়া আর রাফি পায়ে পা লাগিয়ে দুজন দুজনকে গুঁতো দিচ্ছে। সর্বনাশ, সুচরিতা জানতে পারলে আমার গলা টিপে মেরে ফেলবে। সাথে সাথে মাথা উঁচু করে তানিয়ার দিকে তাকাতেই দেখি শালিকা আমার মিটমিট করে হাসছে আর রাফিকে চোখ মারছে। রাফিও কম কিসে ঠোঁট উঁচু করে চুমু দেখাচ্ছে। এরা কি শরম লজ্জার মাথা খেয়েছে নাকি বড়দের সামনেই প্রেম শুরু করে দিয়েছে? তানিয়ার কথা না হয় বাদই দিলাম, রাফি আমার ভাই হয়ে কিভাবে এত লুইচ্চা হলো? কই, আমি তো আমার পুরো জীবনে এমন লুইচ্চামি করিনি। কার থেকে শিখলো ছেলেটা আবার ঠোঁট উঁচু করে চুমু দেখাচ্ছে, আর আমি এখন পর্যন্ত নিজের বউয়েরই চুমু খেতে পারলাম না। কি জীবন! এদের নিব্বা নিব্বির প্রেম দেখে আমার গলা দিয়ে খাবার নামছে না। পানি খেতে গেলাম, সাথে সাথে বিষম খেলাম। সুচরিতা তাড়াহুড়ো করে আমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আস্তে পানি খাও, না হলে আবার বিষম খাবে। সুচরিতা যদি একবার জানতে পারে তানিয়া আর রাফির মধ্যে ইটিস পিটিস 420 চলছে, তাহলে এই পানির মধ্যেই আমাকে তেলাপোকার বিষ মিশিয়ে খাইয়ে দিবে, এটা শিওর। নাস্তা শেষে তাড়াতাড়ি ওদের বিদায় করলাম। বিপদ ঘরে না রাখাই ভালো। ভাগিস সুচরিতা কিছু টের পায়নি। টের পেলে আমার অবস্থা যে কি হতো আল্লাহ মালুম। সারারাত ঘুম হয়নি, তাই নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। কাঁধটা প্রচুর ব্যথা করছে। রাতে নিচে পড়ে গিয়েছিলাম, তাই হয়তো আঘাত লেগেছে। কাঁধে হাত রেখে আহ করে হালকা চেঁচাতেই সুচরিতা দৌড়ে আসে। কি হলো? চেঁচালে মনে হলো? তুমি আমার শব্দ শুনলে কিভাবে? না, মনে হলো, তাই ছুটে এলাম। এ কি, তুমি কাঁধে হাত দিয়ে রেখেছ কেন? কি হয়েছে? কাল রাতে বিছানা থেকে পড়ে গিয়েছিলাম, তাই হয়তো আঘাত লেগেছে। কথাটা বলতেই সুচরিতা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর হাতে একটা বাটি নিয়ে এসে বলল, গেঞ্জি খোলো। গেঞ্জি খুলবো কিন্তু কেন? যেটা বলেছি সেটা করো, এত প্রশ্ন করো কেন? সুচরিতা হয়তো ঈশার বেবি নেওয়ার কথাটায় বেশি সিরিয়াস হয়ে গেছে। কি আর করার, বউ যখন এখনই চাইছে তাহলে এখনই বাসর আর বেবি দুটোরই কাজ একসাথে সেরে ফেলি। গেঞ্জি খুলতেই সুচরিতা আমার কাঁধে তেল জাতীয় গরম কিছু দিয়ে মালিশ করতে শুরু করল। ওহ, তাহলে এই ব্যাপার, আর আমি কি নাকি ভেবে বসলাম। আরাম লাগছে খুব। বলতেই হবে মেয়েটার হাতে জাদু আছে। ঘুম থেকে উঠে দেখি সুচরিতা নেই। মালিশ করাই কখন ঘুমিয়ে গেছি, দুপুর ঘরিয়ে সন্ধ্যা পার হলো। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। ফোন অন করে দেখি ইন্টারভিউয়ের সিলেকশনের মেসেজ এসেছে, আমি সিলেক্ট হয়ে গেছি, কাল থেকে জয়েন। সুচরিতা, মা, সুচরিতা, সবাই গেল কোথায়? ডাইনিং এ যে দেখি মা আর সুচরিতা মিলে টিভি দেখছে। সুচরিতার হাতে ফোনটা ধরিয়ে বললাম, এই নেও ইন্টারভিউয়ের রেজাল্ট, সিলেক্ট হয়ে গেছি, এখন খুশি তো? মা আর সুচরিতার খুশি দেখে কে? মা গেছে মিষ্টি আনতে আর সুচরিতা মুখে এক রাশ হাসি নিয়ে বারবার মেসেজটা চেক করছে। বুঝতে পারছি মেয়েটা খুব খুশি হয়েছে। সুচরিতা একটা প্রবলেম হয়ে গেছে। কথাটা বলতেই ক্ষণিকের মধ্যে সুচরিতার মুখ থেকে হাসিটা উধাও হয়ে গেল। সুচরিতা একটু ভয় নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি যে টাই বাঁধতে পারি না। আমার কথা শুনে সুচরিতা একটা বড় হাফ ছেড়ে বলল, ও আল্লাহ, সাদিক, এভাবে কেউ ভয় দেখায়? আমি ভাবলাম কি নাকি হয়ে গেছে। আমার আর সুচরিতার টুনাটুনির সংসারটা খুব ভালো চলছে। সুচরিতা প্রতিদিন আমাকে টাই বেঁধে দেয়, শুধু টাই না, ওকে ছাড়া এখন আমার জীবন চলে না। ঘড়ি, মানিব্যাগ, অফিসের ফাইল হাতের কাছে থাকলেও খুঁজে পাই না যতক্ষণ না সুচরিতা খুঁজে দেয়। মধ্যে দিয়ে হঠাৎ আমার প্রচণ্ড জ্বর এসেছিল। মেয়েটা না ঘুমিয়ে দিন রাত আমার সেবা করে গেছে। যত দিন যাচ্ছে মেয়েটার প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে। ওকে ছাড়া এক মুহূর্ত এখন কল্পনা করতে পারি না। আজ ভাবছি অফিস থেকে এসে ওকে আমার মনের কথা বলে দিব। বিয়ে হয়েছে অনেকগুলো দিন পার হয়ে গেল, কিন্তু এখনো সুচরিতাকে আমার মনের কথা বলতে পারিনি। অফিস থেকে আসার পথে এক মুঠো গোলাপ, সাথে কিছু চকলেট আর একটা টেডি নিয়ে নিলাম। টেডিটা ওর হাতে ধরিয়ে বলবো, এটার মতো আমার একটা কিউট বেবি চাই। তখন সুচরিতার চেহারাটা নিশ্চয়ই লজ্জায় লাল হয়ে যাবে। সেদিন ঈশার কথায় সুচরিতা অনেক কেঁদেছিল, আর কাঁদতে হবে না মেয়েটাকে। আচ্ছা, ওর কি গোলাপ পছন্দ হবে?
প্রপোজ করার সময় বেশিরভাগ ছেলেরা গোলাপ ফুল দিয়েই প্রপোজ করে। গোলাপ পছন্দ না হলে কাল অন্য ফুল নিয়ে আবার প্রপোজ করব। দূর, আমি মনে হয় পাগল হয়ে যাব। কি ভাবছি এসব, সুচরিতার অবশ্যই গোলাপ পছন্দ হবে। কথাগুলো ভাবতে ভাবতে বাসায় পৌঁছে গেলাম। পিছনে এক হাতে ফুলগুলো লুকিয়ে অন্য হাতে টেডি আর চকলেট নিয়ে কলিং বেল চাপলাম। বেল দিতেই সুচরিতা দরজা খুলে দিল। সুচরিতার ঠোঁটে সেই মলিন হাসি, নিশ্চয়ই টেডিটা দেখে খুশি হয়েছে। আমিও ওকে দেখে একটা মুচকি হাসি দিলাম। যেই ওর হাতে টেডিটা দিতে যাব, সুচরিতার চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। ওর কান্না দেখে মুহূর্তের মধ্যেই আমার হাসি মুখে অন্ধকার ঘনিয়ে এলো। সুচরিতা দরজা থেকে একটু সরে দাঁড়াতেই ওর পিছন থেকে রিয়া বেরিয়ে এলো। সাদিক, তুমি চলে এসেছো। কথাটা বলে রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর আমার পিছন থেকে লুকানো গোলাপগুলো মাটিতে লুটিয়ে পড়ে। দরজার ওপাশে সুচরিতা কাঁদছে আর এপাশে রিয়া। আমি স্তব্ধ হয়ে গেছি। আমার সাথে এটা কি হচ্ছে? শেষের পাতায় তুমি। অন্তিম পর্ব। রাইটার শান্তা ইসলাম। মনে হচ্ছে দুই নৌকায় পা রেখে চলছি। এক নৌকায় রিয়া, আরেক নৌকায় সুচরিতা। রিয়া আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর বেহুশ হয়ে যায়, তাই রিয়াকে হসপিটালে নিয়ে এসেছি। এখানে ওর বাবা মাও এসেছে। উনাদের থেকে জানতে পারলাম রিয়া এতদিন লুকিয়ে ছিল। উনারাই রিয়াকে লুকিয়ে রেখেছিল। রিয়ার বাবা সাংবাদিক। কিছু গ্যাংস্টারদের বিরুদ্ধে রিয়ার বাবা প্রমাণ জোগাড় করে, সেটা ওরা জানতে পারলে রিয়াকে মেরে ফেলার হুমকি দেয়। তাই ওর বাবা রিয়ার মৃত্যুর একটা নাটক সাজায়, যাতে গ্যাংস্টাররা মনে করে রিয়া মারা গেছে আর ওর পিছু ছেড়ে দেয়। রিয়ার বাবা আমাকে আরও অনেক কিছু বলেছে, কেন রিয়া যোগাযোগ করেনি, কেন আমাকে সত্যিটা বলেনি। কিন্তু এসবের মধ্যে এখন আমার কোনো আগ্রহ নেই। জানতে চাই না কিছু। জেনেই বাকি হবে। এখন তো আমি রিয়াকে চাই না। এখন আমার সবটুকু জুড়ে আছে আমার স্ত্রী সুচরিতা। এতদিনে রিয়ার নামটাও ভুলে গিয়েছিলাম। নিয়তি বড়ই অদ্ভুত। যখন রিয়ার জন্য মরতে বসেছিলাম তখন ও আসেনি, আর এখন সুচরিতার জন্য বাঁচতে শিখেছি, নিয়তি রিয়াকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল রিয়া ঠিক আছে। শরীর ফুরবল ছিল, তাই বেহুশ হয়েছে। আমি চলে যেতে চাইলে রিয়ার বাবা মা আমাকে আর কিছুক্ষণ থাকার জন্য অনুরোধ করে। রাত হয়ে যাচ্ছে। রিয়া বেহুশ হওয়ার পর সুচরিতাকে কিছু না বলেই তাড়াতাড়ি রিয়াকে হসপিটালে নিয়ে আসি। না জানি মেয়েটা কি করছে। কয়েকবার ফোন করলাম, ধরছে না। রিয়ার বাবা মা ওর সাথে দেখা করতে গেল। কিছুক্ষণ পর তারা বের হয়ে এসে বলল রিয়া নাকি আমার সাথে দেখা করতে চায়। আমি রিয়ার কেবিনে ঢুকতেই রিয়া শোয়া থেকে উঠে বসে। সাদিক, তুমি এসেছো। রিয়ার কাছে আসতেই ও আমাকে জড়িয়ে ধরে। আমাকে মাফ করে দেও সাদিক। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। যদি গুন্ডারা তোমার কোনো ক্ষতি করে ফেলতো, এই ভয়ে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চেয়েছিলাম। তুমি তো জানো তোমার রিয়া তোমাকে কত ভালোবাসে। আমি তোমাকে আর কখনো একা রেখে যাব না, প্রমিস। রিয়া একদমই কথাগুলো বলে দিল। ও ভাবছে আমি এখনো ওকে ভালোবাসি। ওর ভুল ধারণা ভাঙতে হবে। আমি রিয়াকে ছাড়িয়ে নিলাম। দেখো রিয়া, আমি বুঝতে পারছি তোমার কোনো ভুল ছিল না। তুমি পরিস্থিতির শিকার, কিন্তু সময়ের সাথে সাথে সব বদলায়। আগে তোমার প্রতি আমার যেই ফিলিংস ছিল এখন তা নেই। এখন আমি অন্য একজনকে ভালোবাসি। সে হলো আমার স্ত্রী। তাই তুমি যা ভাবছো তা এখন আর সম্ভব না। রিয়া কাঁদতে কাঁদতে আমার গালে হাত রেখে বলল, তুমি এখনো আমার উপর রেগে আছো, তাই এসব বলছো। সরি বললাম তো, আর কখনো না বলে কোথাও যাব না। আমি আমার গাল থেকে রিয়ার হাত নামিয়ে বললাম, আমি তোমার উপর রেগে নেই রিয়া। একটা সময় ছিল যখন তোমার জন্য মরতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি বাঁচতে চাই সুচরিতার জন্য। তখনকার সাদিক আর এখনকার সাদিকের মধ্যে অনেক পার্থক্য। প্লিজ রিয়া, সত্যিটাকে মেনে নেও, এতে তোমারও ভালো আমারও ভালো। না না না, এটা হতে পারে না। সাদিক, তুমি শুধু আমাকে ভালোবাসো, শুধু আমাকে, ওই মেয়েকে নয়। তুমি রেগে আছো তাই মিথ্যা বলছো। বলো আমাকে ভালোবাসো, বলো সাদিক, প্লিজ বলো তুমি আমাকে ভালোবাসো। আমি মিথ্যা বলছি না। আমি তোমাকে নয়, আমি আমার স্ত্রী সুচরিতাকে ভালোবাসি, আর এটাই সত্যি। সরি রিয়া। বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো। কথাটা বলে আমি কেবিন থেকে বের হয়ে এলাম। অনেক দেরি হয়ে গেছে। তাড়াহুড়োর মধ্যে সুচরিতাকে বলেও আসিনি। মেয়েটা হয়তো না খেয়ে এখনো আমার জন্য অপেক্ষা করছে। বাসায় পৌঁছে কলিং বেল দিতেই মা দরজা খুলে দেয়। সুচরিতা কোথায়? অন্যান্য দিন একটা বেল দিতেই ও দৌড়ে এসে দরজা খুলে দিত। রুমে আছে হয়তো, তাই মাকে কিছু জিজ্ঞেস না করে রুমে চলে গেলাম। এ কি, এখানেও সুচরিতা নেই? ওয়াশরুমে গেছে নাকি? না হো, এখানেও নেই।
মেয়েটা গেল কোথায়? সুচরিতা, 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 এত আওয়াজ করে ডাকছি তাও মেয়েটা সাড়া দিচ্ছে না। বাধ্য হয়ে মাকে যেয়ে জিজ্ঞেস করলাম সুচরিতা কোথায়? আমার প্রশ্ন শুনে মা হু হু করে কেঁদে দিল। কি হলো? তুমি এভাবে কাঁদছ কেন? সুচরিতা কোথা? ও চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? সুচরিতা, সুচরিতা চেঁচিয়ে ওকে ডাকছি না এখনো আসছে না। বুকটা মোচড় দিয়ে উঠল মা এভাবে কাঁদছে সুচরিতাও ডাকে সাড়া দিচ্ছে না। আরে বাবারে কান্না থামিয়ে বলবে তো কোথায় গেছে? সুচরিতা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, রাফি ওকে খুঁজতে বের হয়েছে। মায়ের কথা শুনে একটু নড়ে দাঁড়ালাম ছেড়ে চলে গেছে বলতে মা কি বুঝাচ্ছে? দৌড়ে আবার রুমে আসি টেবিল থেকে ফোনটা নিয়ে বারবার ফোন করে যাচ্ছি সুইচ অফ বলছে। এখন ভয় লাগছে এত রাতে মেয়েটা গেল কোথায়? রাফিকে ফোন দিতেই ও রিসিভ করে বলছে, সুচরিতা ওর বাবার বাসায়ও যায়নি। কথা বলতে বলতে হঠাৎ চোখ গেল আয়নায়। আয়নার সামনে একটা খাম রাখা আছে। ফোনটা কেটে খামটা খুললাম। এটা সুচরিতার হাতের লিখা, ও আমার জন্য চিঠি লিখেছে। সাদিক তুমি যেই দিনটার জন্য অপেক্ষা করছিলে আজ সেই দিনটা এসে গেছে। তোমার অপেক্ষার প্রহর শেষ হয়েছে, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে আবার ফিরে এসেছে। আমরা দুজনই জানতাম রিয়া একদিন না একদিন ফিরবে। জানো আমি চাইতাম না কখনো এই দিনটা আসুক। লোভী হয়ে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য। কিন্তু কথায় আছে না আল্লাহ যাকে যার ভাগ্য লিখে রাখে তাদেরকে এক হতে কেউ ঠেকাতে পারে না। রিয়া খুব মিষ্টি একটা মেয়ে, ওকে একবার কাছ থেকে দেখার খুব ইচ্ছে ছিল। আজ সে আশা পূরণ হলো। বলতে হবে তোমার চয়েজ আছে। যখন রিয়া তোমাকে জড়িয়ে ধরল তখন তোমাদের দুজনকে খুব মানিয়েছিল, নিজের অজান্তেই চোখ থেকে টপ টপ করে পানি বের হয়ে গেল। নিজেকে অনেক বুঝিয়েছিলাম তুমি আসলে কাঁদবো না নিজেকে সামলে নিব। সামলাতে পারলাম কই কেঁদেই ফেললাম। আমি তোমার মার কাছে ওয়াদা করেছিলাম তোমাকে আবার স্বাভাবিক করে তুলব। যার জন্য তুমি পাগল ছিলে এখন সে ফিরে এসেছে। তোমাদের দুজনের মধ্যে আমি কাটা হতে চাই না। ভেবেছিলাম তোমাকে বলে চলে আসবো কিন্তু পারিনি সাহস ছিল না। বললাম না লোভী হয়ে গিয়েছিলাম ভয় ছিল কখন না আবার তোমাকেই দাবি করে বসি। রিয়া বেহুশ হওয়ায় ওকে নিয়ে ব্যস্ত ছিলে একবারও আমার দিকে তাকাওনি। তখন বুঝলাম তোমার আর রিয়ার ভালোবাসাটা কত গভীর। তোমার জীবনের শুরুর পাতায় যে ছিল শেষের পাতায়ও সে থাকবে। আমাকে না হয় তোমার স্মৃতির পাতায় রেখো। দোয়া করি তোমার আর রিয়ার নতুন জীবন সুখের হোক। ইতি। তোমার জীবনের ছোট একটা স্মৃতি। আমি কাগজটা পড়ছি, বারবার পড়ছি, এগুলো কি লিখেছে সুচরিতা? ও কি সত্যিই সত্যিই আমাকে ছেড়ে চলে গেল? না এটা হতে পারে না। এখনো তো আমার মনের কথা বলা হয়নি। এতদিনে ও কি একবারও বুঝতে পারল না আমিও যে ওকে ভালোবেসে ফেলেছি। ইয়া আল্লাহ আমি ওকে ছাড়া বাঁচব কিভাবে? ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত যাকে ছাড়া চলে না সে না থাকলে আমি বাঁচব কিভাবে? এই বোকা মেয়ে কি থেকে কি বুঝে চলে গেল? আমি যে রিয়াকে নয় ওকে ভালোবাসি। এখন আমি কোথায় খুঁজব ওকে? বাসা থেকে বের হয়ে সুচরিতাকে খুঁজে যাচ্ছি। মাথা কাজ করছে না কি করব, আজ নিজেকে বড় অসহায় লাগছে। হে আমার সৃষ্টিকর্তা তোমার কাছে আমার শুধু একটাই চাওয়া সুচরিতাকে ফিরিয়ে দেও। আমি পাগল হয়ে যাব, আমি এবার সত্যিই বাঁচব না ওকে ছাড়া মরেই যাব। রাত 1টা বাজে এখনো আমি ওকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল রাফি কল করেছে। রিসিভ করতেই রাফি বলল সুচরিতার লাস্ট লোকেশন আমাদের বাসা ছিল। কিন্তু বাসায় সব জায়গায় যে ওকে খুঁজা হয়েছে। তাহলে কোথায়? হ্যাঁ একটা জায়গা এখনো খালি আছে, আমি আমার সব শক্তি দিয়ে তাড়াতাড়ি বাসায় পৌঁছানোর চেষ্টা করি। আজ কেন জানি মনে হচ্ছে এই পথ শেষ হচ্ছে না। যত তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি মনে হচ্ছে তত পিছিয়ে যাচ্ছি। বাসায় পৌঁছে ছাদে উঠতেই দেখি আমার গাধীটা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার মধ্যে আবার প্রাণ ফিরল। হৃৎপিণ্ডটা এখনো ধুক ধুক করেই যাচ্ছে, হারিয়ে ফেলার ভয়টা এখনো যায়নি। আমি আমার চোখ দুটো মুছে ওকে পিছন থেকে ডাকলাম, সুচরিতা। ও আমার দিকে তাকালো না। আকাশের পানে তাকিয়েই বলল, মনে আছে তুমি একবার বলেছিলে আমাকে চাঁদ দেখাতে চাও, সেদিন ভেবেছিলাম তুমি বলবে আমাকে ভালোবাসো। কেন এই দিনটা এলো সাদিক? কেন? আমি যে স্বার্থপর হয়ে যাচ্ছি। মা, রাফি, এই ছাদ, এ বাড়ির প্রতিটি দেয়াল এদেরকে ছাড়া থাকবো কিভাবে? আচ্ছা আমাকে কি তোমার ঘরের এক কোনায় ঠাঁই দিবে? কথা দিচ্ছি রিয়া আর তোমার মাঝে বাধা হব না। সুচরিতার কথাগুলো বুকের মধ্যে তীরের মতো আঘাত হানছিল।
আমি আর নিজেকে সামলাতে পারলাম না, ওর কাছে যে ওকে আমার দিকে ফিরিয়ে একটানে জড়িয়ে ধরলাম। আজ আমার চোখের কোনো বাঁধ নেই, অশ্রু ঝরেই যাচ্ছে। ওকে জড়িয়ে ধরে মনে হচ্ছে আমি আমার হারানো দামি জিনিসটা আবার ফিরে পেয়েছি। সাদিক বললে না যে, আমাকে কি একটু ঠাঁই দিবে? চুপ, একদম চুপ, অনেক বলেছ, তুমি নিজেকে ভাবো। হ্যাঁ, যখন ইচ্ছা আমার জীবনে আসবে, আবার যখন ইচ্ছা আমাকে ছেড়ে চলে যাবে। আরে আমিও তো একটা মানুষ, আমারও তো অনুভূতি আছে। একবারও জানতে চেয়েছো আমি কি চাই? কিছু না বলে হুট করে একটা চিঠি লিখে উধাও হয়ে গেলে, এভাবে ছেড়ে যাওয়ার আগে আমার কথাটা একবারও ভেবেছ? সবাইকেই ভালোবাসো মা, রাফি, এই বাড়ির প্রতিটি দেয়াল সবার জন্য থাকতে চাও, শুধু আমার জন্যই না। সবাইকেই ভালোবাসো, শুধু আমাকেই ভালোবাসো না। আচ্ছা, আমি কি এতটাই অযোগ্য স্বামী যে আমাকে একটু ভালোবাসা যায় না? আমাকে একটু ভালোবাসো না সুচরিতা, আমি তোমার ভালোবাসা চাই। আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার আর কিছু চাই না। প্লিজ আর কখনো এভাবে ছেড়ে যাওয়ার হুমকি দিও না। তুমি আমার জীবনের শুরু থেকে শেষ অবধি রচিতা। তুমি আমার সুচরিতা। তোমাকে ছাড়া আমি যে মরে যাব। সুচরিতা আমার মুখে হাত দিয়ে বলল, সাদিক এভাবে বলো না। তোমার কিছু হলে আমি বাঁচব কিভাবে? আমি সুচরিতার দুগালে হাত রেখে বললাম, আমার জীবনের প্রথম পাতায় অন্য কেউ থাকলেও জীবনের শেষের পাতা অবধি তোমাকে চাই। তুমি আমার জীবনের স্মৃতির পাতায় নয়, পুরো জীবনের শেষের পাতায় তুমি শুধু তুমি থাকবে। কিন্তু রিয়া, সুচরিতাকে আর একটা কথাও বলতে দিলাম না, সাথে সাথে ওর ঠোঁটে আমার ঠোঁট জোড়া ডুবিয়ে দিলাম। আজ আর ছাড়ছি না, অনেক অপেক্ষা করেছি এই দিনটার জন্য। আজ আমি সুচরিতাকে আমার করে নিব। রাফি আর শাওনের কথা মনে পড়ে গেল, আসলেই আমাকে একটা অস্কার দেওয়া উচিত। যে বিয়ের পরেও নিজের বউয়ের থেকে দূরে ছিলাম। হয়তো আগে বলে দিলে এমন সিচুয়েশনে তৈরি হতো না। যাই, আজ হানিমুনটাও সেরে নেই। অনেক দেরি করেছি আর না। আপনারা এখনো আছেন? আরও কিছু জানার বাকি আছে নাকি? রাফি আর তানিয়ার বিয়েটা অনেক কষ্টে ম্যানেজ করেছি। আমার 5 বছরের একটা মেয়ে আছে। মেয়েটা হয়েছে ওর খালাদের মতো। একটা ভয়ানক কাণ্ড করবে আর দৌড়ে এসে আমার পিছু লুকাবে। এই তো সেদিনের কথা, অফ ডে ছিল, তাই শুয়ে শুয়ে ফোন টিপছিলাম। হঠাৎ মেয়েটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। কি হলো কি বাবা? এভাবে দৌড়াচ্ছ কেন? মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলল, মা মারবে। মারবে কেন, কি করেছ? এমন সময় আমার বউ লাঠি নিয়ে রুমে আসে। কই দেখি, এদিকে আয়, আজ মারতে মারতে তোর হাড্ডি ভেঙে দিব। বাবা বাঁচাও, মেয়েটা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এই তোমার সাহস তো কম না, তুমি আমার মেয়েকে মারতে এসেছো? মারবো না তো কি করব? তোমার মেয়ে কি করেছে সেটা জানো? কি করেছে? বাসায় 15টা বিড়াল এনে রান্নাঘরে ছেড়ে দিয়েছে। আমার রান্নাঘরের বিছড়ি অবস্থা করে রেখেছে। তুমি ছাড়ো ওকে, ছাড়ো বলছি, ওকে না মারলে শিক্ষা হবে না। খবরদার আমার মেয়ের গায়ে হাত দিবে না। মা, তুমি বিড়ালকে রান্নাঘরে কেন ঢুকিয়েছ? ওরা তো ভালো করে খেতে পারে না, তাই ওদের রান্নাঘরে ঢুকিয়ে বলেছি যা ইচ্ছে সব খা। ভালো করেছি না বাবা? হ্যাঁ বাবা, অনেক ভালো করেছ। কি ভালো করেছে? তোমার আর তোমার মেয়ের অশান্তি আমার আর ভালো লাগে না। আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। কথাটা বলে সুচরিতা লাঠি রেখে আলমারি খুলে ব্যাগ গুছাতে নিল। এই সুযোগে মেয়েটা দৌড় লাগায় ওর দাদির কাছে। আমি পিছন থেকে সুচরিতাকে জড়িয়ে ধরে বললাম, বাপের বাড়ি যাওয়ার কথা বললে ঠ্যাং ভেঙে রেখে দিব। ছাড়ো আমাকে, ছাড়ো, তোমাদের বাবা মেয়ের অত্যাচার আর সহ্য হয় না। মেয়েটাকে নিজেও শাসন করো না, আমাকেও শাসন করতে দেও না। আচ্ছা হয়েছে তো। এখনই একজনকে সামলাতে পারছো না, আরেকজন আসলে কি করবে? আরেকজন মানে? আমি সুচরিতাকে চোখ মেরে বললাম, মা বলছিল নেহার একটা ভাই থাকলে ভালো হতো, তাই ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব নেহার জন্য একটা ভাই নিয়ে আসি। কি বলো? আজ আমি শেষ। সাদিক, না না না, বলছি না, সাদিক। কে শুনে কার কথা? আজ আমি পরিপূর্ণ। যতটুকু চেয়েছিলাম তার থেকেও অনেক বেশি পেয়েছি। আমার ছোট পরিবারটাকে নিয়ে আমি সুখে আছি। আল্লাহর কাছে দোয়া করি এভাবে যেন সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। সমাপ্ত। আমার টাইমিংটাই খারাপ। গল্পটা লিখাই উচিত হয়নি। আমার লিখালিখি জীবনে এত খারাপ রেসপন্স আমি পাইনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে।